ইনিশিয়েটিভ বা উদ্যোগের বাইরে গিয়ে আমি চেয়েছি যে কিছুটা সমাজে কন্ট্রিবিউট করি, আমি দেখেছি সবার আগে এই মানুষগুলো এগিয়ে এসছে। ঠিক একইভাবে এইবারও এই যে বাবা মারা যারা বলছিলেন, আমাদের গার্জিয়ানরা বারবার বলছিলেন যে তাদের সন্তানদের মোবাইল অ্যাডিকশন হচ্ছে, তারা মোবাইলে ফ্রুটফুল কিছু বা প্রোডাক্টিভ কিছু করছে না। আমরা কেড়েও নিতে পারি না তাদের থেকে মোবাইল, তাতে অশান্তি হবে, তাদের সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। তাহলে কিভাবে একটা কোনো কিছু নেগেটিভ পয়েন্টকে পজিটিভে পরিবর্তন করা যায়, সেভাবে যদি কিছুভাবে এগোনো যায়। কিভাবে তারা মোবাইল ফোনের অবভিয়াসলি একটা স্ক্রিন টাইম তাদের বেঁধে দেওয়া উচিত, একটা সময়ের পর তারা যেন, কারণ রেডিয়েশন ইত্যাদি চোখের সমস্যা অনেক কিছু হতে পারে, কিন্তু যেটুকুন তারা সময় তারা ফোনটা চাইছে সেটাকে যাতে কোনোভাবে ফ্রুটফুলনেস বা কোনোভাবে ভালোভাবে তাদের পজিটিভিটির জন্য, তাদের জীবন ও মননের জন্য যাতে সেটা কাজে আসে, সেটার চেষ্টা করছি। তার জন্যই আমরা বাংলা সাহিত্যের যারা দিকপাল এই মুহূর্তে, তাদেরকে পাশে পেয়েছি। আজকে আমরা পাশে পেয়েছি রাজা ভট্টাচার্যকে। রাজাদা, আমি রাজাদা আমার অসম্ভব শ্রদ্ধেয় একটি ব্যক্তিত্ব এবং রাজাদাও আমাকে ততটাই স্নেহ করেন। আজকে রাজাদাকে পেয়েছি। রাজাদা বড়দের গল্প শুধু লেখেন না, রাজাদা ছোটদের জন্য লেখালেখি করেন। তাই আজকে সমস্ত গার্জিয়ানদের সাথে এই আলোচনাটার একটাই কারণ, যাতে কিভাবে ছোটদের আবার সেই আমরা ছোটবেলায় মানে আমাদের অন্য কোনো এন্টারটেনমেন্ট তেমন কিছু ছিল না বলে আমাদের গল্পের বইটা হাতে উঠতো। আমরা ভাবিনি যে আমরা বিশাল সাহিত্য চর্চা করব, আমাদের সেটাই সময় কাটানোর একটা উপায় ছিল, যা আমাদের পরবর্তীকালে প্রচুর উপকার করেছে। ছোটদেরও যাতে কিভাবে সেই বিষয়টাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া যায়। রাজাদা একজন স্কুলের শিক্ষক, ফলে প্রতিনিয়ত এই ছোটদের সঙ্গে রাজাদা ইন্টারাক্ট করেন। তো এটা সব থেকে ভালো রাজাদা বলতে পারবেন। আমি আর সময় নষ্ট করব না, এবার আমি মিউট করব এবং আমার ভিডিওটা অফ করব এবং কোর্টে বলটা ঠেলে দেবে এবার রাজাদার দিকে। বাকি কথা রাজাদা বলবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এতজন জয়েন করেছেন এবং এটা সম্পর্কে জানতে চাইছেন। থ্যাংক ইউ। একটু ধৈর্য ধরুন, একটু শুনুন মন দিয়ে। আমি বলছি, আমি কথা দিচ্ছি, ভালো হবে। রাজাদা, এবার তুমি। সকলকে নমস্কার। সবার আগে একটা কথা বলি, নির্মল্য গোড়াতে সবচেয়ে জরুরি কথাটা বলেছে, সেটা হলো আদৌ কেন গল্পের বই পড়ব, এটা আগে জানতে হবে। আমরা আজকালকার দিনের আমরা বড্ড বেশি লাভ ক্ষতির খতিয়ানটাকে মেনে চলি। আমরা শুধু সেটুকু করতে রাজি আছি যেখান থেকে আমাদের লাভ হয়। কাজেই খুব স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্ন যেটা উঠবে সেটা হলো, গল্পের বই পড়ে কি লাভ হয়? নির্মাল্য খুব সুন্দর করে বলেছে এটা। আমি সেটাকে আরেকটু অন্যভাবে দেখি বরং এবার। আচ্ছা, সবার আগে মনে রাখতে হবে যে আমি পেশায় একজন শিক্ষক, নেশায় সাহিত্যিক। কিশোর ভারতী বা শুকতারা এইসব পত্রিকায় আপনারা নিয়মিত আমার লেখা পড়েন। শুকতারাতে প্রত্যেক পূজাবার্ষিকীতে আমি একটা করে উপন্যাস লিখি। তো এটা নিজের ঢাক নিজে পেটাচ্ছি না, শুকতারা আপনারা অনেকেই পড়েন, বাড়িতে থাকে, আপনারা সবাই জানেন। এটা একটা অন্য ঘটনা। এবার পত্রভারতী স্টলে, মানে এবারের বইমেলায় পত্রভারতী স্টলে বসে আছি। ওই নতুন বই পুরনো বই মিলিয়ে সবাই আসছেন সই করাতে। আমরা কয়েকজন বন্ধু সাহিত্যিক পাশাপাশি বসা। এমন সময় এক ভদ্রলোক তার মেয়েকে নিয়ে এলেন। মেয়ের বয়স 10 কি 12 হবে। সে ভারী মিষ্টি একটি সুন্দরী। সে এসে আমাকে বলল, কাকু আমি তোমাকে একটা প্রণাম করব। আমি বললাম আমার ভেতরে চলে। আমাদের একটা টেবিলের পেছনে আমি বসেছিলাম, তা বুঝলাম যে সে ভেতরে আসতে পারবে না, তখন আমি উঠে বাড়ি গেলাম। তা সে প্রণাম করলো। প্রণাম তো আজকাল কেউ করে টরে না। ভালোই লাগলো, সত্যি কথা বললে ভালোই লাগলো। তারপর সে একটা অদ্ভুত কথা বলল। সে তুমি তুমি করে বলছিল, এত ছোট তার এখনো আপনি আসে না। বলল
জানো কাকু, এবারে যে শুকতালা পূজা বার্ষিকীতে তুমি প্রাণের প্রহরী উপন্যাসটা লিখেছো না, আমি তো মনে মনে আর্যদের মানে ওখানে তিনটি প্রধান চরিত্র আছে, আর্য, অরিত্র আর ঋতম। এবারে শুকতালা পূজা বার্ষিকীতেও তাদেরই অ্যাডভেঞ্চারের কাহিনী আছে, থাকবে। তো আমি তো ওদের সঙ্গে মনে মনে ঘুরতে চলে যাই। আহ কিন্তু আমার এবার খুব খারাপ লেগেছে। বললাম, কেন রে মাগো, কি হয়েছে? বললো, সত্যি সত্যি এত রকম প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ। আমি তো কয়েকটা মাত্র উল্লেখ করেছি, আসলে এর এর কয়েক হাজার গুণ প্রাণী লুপ্ত হয়ে গিয়েছে, প্রতি মুহূর্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তো বাচ্চাটার না চোখে জল এসে গেছে, সে বলল, কিছু করা যাবে না? আমি বিশ্বাস করি, একজন সাহিত্যিক হিসেবে এই প্রশ্নটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি আজ পর্যন্ত। একটা 10 বা 12 বছরের ছোট্ট মেয়ে একটা অ্যাডভেঞ্চারের গল্প পড়তে বসেছিল। কি পেল সে অ্যাডভেঞ্চার থেকে? বাহ্যত অ্যাডভেঞ্চারের গল্প আমাদের খানিকটা রোমাঞ্চ দেয়, ভূতের গল্প খানিকটা ভয় দেয়, আহ হাসির গল্প একটুখানি আমরা যাকে বলি স্ট্রেস রিলিফ করে। কিন্তু এই যে বাচ্চাটা, তার বয়স ওই যে বললাম মাত্র 10 থেকে 12, অসম্ভব ছোট সে। কিন্তু সে কি পেল একটা অ্যাডভেঞ্চার গল্প থেকে? সে পেল দায়িত্ববোধ। সে একটা সংকট বিন্দু পেয়েছে, পৃথিবীটা আস্তে আস্তে মরে যাচ্ছে, অজস্র প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। সে মনে মনে টের পেয়েছে যে এরকম কোনো পৃথিবী সম্ভব নয় যেখানে আর সব প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, শুধু আমরা মানুষেরা বেঁচে থাকবো। এটা হয় না। এবং বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে গভীর সংকটের সামনে তাকে দাঁড় করিয়ে দিয়েছে একটা গল্প। আসলে লাভ ক্ষতির বাইরে না একটা মস্ত পৃথিবী আছে। সম্প্রতি এই তর্কটা খুবই উঠেছে, যে মানুষটা সারা জীবনে একটাও গল্প পড়েনি, একটাও কবিতা পড়েনি, সে কি এমন লোকসান করলো? সত্যি বললে আমাদের চারপাশে এই ধরনের মানুষই তো বেশি। তারা কিছু পড়েন না, কচিত কখনো হয়তো আহ খবরের কাগজে চোখ বুলিয়ে নেন। আজকাল তাও প্রায় উঠে গিয়েছে, তার জায়গা নিয়েছে মোবাইলে বিভিন্ন নিউজ লিঙ্ক। আমরা জানি যে ওই নিউজ লিঙ্ক গুলো বেশিরভাগই অদ্ভুত খবর পড়তে বাধ্য করে আমাদের। এমন করে হেডিংটা তৈরি করে যাতে আমরা একটা ক্লিক করি, কারণ তার উপরেই ওই লিঙ্কের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে। কিন্তু এটা সাহিত্য চর্চা নয়। আর আমিও তেমন করে সিরিয়াস সাহিত্য চর্চার কথা বলছি না। আমি বলছি নিছক গল্প, উপন্যাস, কবিতা পড়ার কথা। এটা আমাদের কি দেয় তাহলে? এটা আমাদের দেয় আমাদের যে দৈনন্দিন জীবন, অর্থাৎ আহার নিদ্রা, চাকরি, টাকা, আয়, ব্যয়, এর বাইরে যে আরেকটা পৃথিবী আছে সেটা মনে করিয়ে দেয়। দিনের শেষে ওটাই আমাকে বিশেষ করে তোলে। বিশ্বাস করুন, যে মানুষটা সারাদিন পরিশ্রম করে অজস্র অপমান, গ্লানি, লাঞ্ছনা সহ্য করে পেটের ভাত রোজগার করতে বাধ্য হয়, তার বাড়ি ফিরে এসে যদি কোনো যদি কোনো উপায় না খুঁজে পায় সে, তাহলে তার মতো দরিদ্র আর কেউ নেই। আর আপনারা একবারও ভাববেন না যে মইয়ের মাথায় উঠে গেলে অপমান আর থাকে না। একেবারে বাজে কথা। আমি খুব সম্প্রতি একজন বন্ধুর কথা শুনেছি, মস্ত চাকরি করতো সে, কিন্তু মস্ত চাকরিরও তো উপরে একটা মস্ত তর চাকুরে রয়েছে, যাকে বলে বস। সে তাকে এমন কিছু বলেছিল, তদ্দণ্ডে সে চাকরি ছেড়ে দেয়। বিশ্বাস করুন, যে কোনো চাকরিতে, যে কোনো ব্যবসায় উত্থান পতন আছে,
গ্লানি আছে, লাঞ্ছনা আছে, অপমান আছে, আর তারপর যেটা থাকে সেটা হলো সেটাকে পেরিয়ে যাওয়া আছে। আর এই পেরিয়ে যাওয়ার জন্য আমাদের একটা অবলম্বন লাগে। সেই অবলম্বনটাই হলো ওই এক্স ফ্যাক্টর, যার কথা আমি একটু আগে বলছিলাম, যা আহার, নিদ্রা, সঞ্চয়, আয়, ব্যয় এগুলোর একটু বাইরে, একটু অতিরিক্ত, একটু বাড়তি। সেইটুকু আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জাগিয়ে রাখে। আর সেটাকে জাগিয়ে রাখতে গেলে আপনার আপনার যেখানে আসতেই হবে সেটা হলো সাহিত্য চর্চা। আমাদের ধৈর্য ক্রমশ কমছে, এটা খুব স্বাভাবিক। আমাদের ছেলেবেলায় সিনেমা হতো 3 ঘন্টার, এখন আমাদের ধৈর্যের পরিমাপ কমতে কমতে 15 সেকেন্ডে এসে দাঁড়িয়েছে। এই ধৈর্যহীনতা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের? দিশাহীনতার দিকে। আমি যখনই ট্রেনে বা বাসে কোথাও সফর করি, আমি ডেলি প্যাসেঞ্জার মানুষ, রোজই ট্রেনে উঠতে হয়। ট্রেনে কেউ কারোর সঙ্গে কথা বলে না, প্রত্যেকেরই হাতে মোবাইল। তারা যন্ত্রের মতো একটার পর একটা রিল দেখে যাচ্ছে, সেটা 15 বা 30 সেকেন্ডের একটা কিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে রিলটার কোনো অর্থ নেই। রাস্তার পাশে দাঁড়িয়ে ওরকম করে বাস্তবে কেউ নাচে না, কিন্তু সব মিলিয়ে কি হচ্ছে, এটা আমার নার্ভটাকে এক ধরনের মিথ্যে উত্তেজনা দিয়েই চলেছে। মুশকিল হলো, আর সবকিছুর মতো মোবাইলকে এড়িয়ে চলাটাও শিখতে হয়। কেন বললাম কথাটা? তার কারণ অতি সম্প্রতি আমারই স্কুলে আমরা একটি অভিভাবকদের মিটিং করেছিলাম, গার্জিয়ান্স মিটিং, পোশাকি নাম। আমার স্কুলটা কলকাতার একটা অত্যন্ত গোলমেলে জায়গায়। আমার গার্জিয়ানরা বেশিরভাগই সমাজের একেবারে নিম্নতম শ্রেণী থেকে উঠে আসেন। তারা অনেকেই খুব দরিদ্র, ভারী অসহায়, অনেকেই প্রথম জেনারেশনের লার্নার। এই যে বিচিত্র অভিভাবক সমাজ, একে আপনারা অনেকেই চেনেন না, কিন্তু বিশ্বাস করুন এরা আপনাদের আপনাদের ঘিরে আছে, আপনাদের চারপাশে আছে। আমরা খেয়াল করি না। এই যে এই স্কুলে জয়েন করাটা আমাকে এই সুযোগটা দিয়েছিল যাতে এদের আমি দেখতে পাই। আপনারা অনেকেই হয়তো মানে, আমি জানি না এখানে কেউ আমার পাঠক আছেন কিনা, সসংকোচে বলি, চলাচল নামে আমার একটি বই আছে। তো তার আদি পর্বে আমি এই স্কুলটির কথা যখন প্রথমবার লিখেছিলাম, আমার পাঠকেরা শিউরে উঠেছিলেন। এটা একটা আহ কি বলবো, পেজে বেরিয়েছিল প্রথমবার, এবং দুই মানে দুদিনের মধ্যে এই লেখাটা পড়েছিলেন 1,23,000 মানুষ। একটাই কারণে, আমাদের প্রচলিত অভিজ্ঞতার বাইরে এই সমাজটা। তো সেই অভিভাবকেরা সম্প্রতি এসেছিলেন আমার স্কুলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে। মুখোমুখি বসা হয় না আমাদের, এবং তাদের অন্তত 90% রাজাদা, জয়েন করেছেন। এক মিনিট। হ্যাঁ, রাজাদা, হ্যাঁ, প্রিয়ম বলছি, 1 মিনিট ইন্টারাপ্ট করছি। আমাদের কাছে কিছু মেসেজ আসছে যে স্যার যদি একটু ভিডিওটা অন করেন খুব ভালো হয়, মানে মানে যদি সম্ভব হয় একটু যদি মানে মানে দেখো যে মানে, হ্যাঁ একটু মানে আমি তো রিকোয়েস্ট বুঝতে আছে। পারছি না, আমি তো ভেবেছি ওটা হবে না বোধহয়। না 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 না, একদমই হবে। মানে তুমি মানে ভিডিওটা একটু অন করে নাও, মানে যদি সম্ভব হয় আর কি, মানে মানে হ্যাঁ, হ্যাঁ, রিকোয়েস্ট আসছে আর কি, মানে লিসনারদের পক্ষ থেকে। আমি তো মিউট খুব করছি একটা আমি। দর্শনীয় কিছু নই, তাতে হ্যাঁ, শোনা ভালো। যাই হোক, ঠিক আছে। অভিভাবকদের কথা, আমি তো শিক্ষক মানুষ, অভিভাবকদের কথা শুনতে হয়। ঠিক আছে দাদা, একটু দেখে নাও। হ্যাঁ, এ হচ্ছে না কিন্তু, প্রিয়ম। ভিডিও অন করা যাচ্ছে না, ভিডিও অন না, করা যাচ্ছে না। না। আচ্ছা, ঠিক আছে, মানে প্লিজ কন্টিনিউ, একটু দেখে নাও। হ্যাঁ, হ্যাঁ, তুমি মানে কন্টিনিউ করো, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। করা গেলে ভালো হতো, কিন্তু যখন করা যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, তুমি কন্টিনিউ ঠিক করো আছে, প্লিজ। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। এইবার
সেই অভিভাবকদের মধ্যে অন্তত 90% একেবারে ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন, কারণ তাদের সন্তানদের তাঁরা নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, এবং এর একমাত্র কারণ হচ্ছে মোবাইল। এক ভদ্র মহিলা হাউ হাউ করে কাঁদছেন, বলছেন আমি 4টি বাড়িতে কাজ করে আমার ছেলেকে পড়াচ্ছি। আমার আমার নালিশ ছিল যে তার ছেলে মোটে স্কুলে আসে না, তাতে তিনি বলছেন যে আসবে কি করে স্যার, আমি 4 বাড়িতে কাজ করে ওকে পড়াই, আর ও রাত ভোর 4টে পর্যন্ত মোবাইলে গেম খেলে। আমি যখন বললাম যে আপনি মোবাইলটা কেড়ে নেননি কেন, সহজ সমাধান তো আছে একটা, তাকে তিনি বললেন, কাঁদতে কাঁদতেই বললেন যে সে যে কি অনর্থ বাধায় তা আপনি দেখেননি স্যার, আপনারা তো স্কুলে দেখেন, বুঝবেন না এরা বাড়িতে কিরকম পাল্টে যায়। সত্যি বলতে আমার বাড়িতে আমার একটি সন্তান আছে, যদিও সে মানে মোবাইল মগ্নতার বয়সটা পেরিয়ে এসেছে এখন, সে যখন ছোট ছিল আমি তাকে এটা করতে দেখিনি, ফলে সত্যি কথা বললে আমার অভিজ্ঞতার অভাব আছে এক্ষেত্রে, এইভাবে বলা উচিত। কিন্তু এই অভিভাবকদের দেখে আমি বুঝতে পারছিলাম তারা কতটা আপসেট, তারা কতটা বিপর্যস্ত। অসম্ভব খারাপ লেগেছিল আমার। আচমকা যেন হয় না, এক এক সময় আচমকা একটা বন্ধ সুড়ঙ্গের মুখ খুলে গেল, একটা ভয়ঙ্কর দৈত্য বেরিয়ে এলো, আর দৈত্যটার হাতে একটা মোবাইল। ফলে আমরা এখনো সরাসরি বুঝে উঠতে পারিনি, পুরোপুরি বুঝে উঠতে পারিনি যে আমরা কি ভয়ঙ্কর একটা সময়ের মুখোমুখি হয়েছি। আমি একজন শুধু শিক্ষক হিসেবে না, একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে, আপনারা তো সকলেই অভিভাবক, আপনাদের জাস্ট মনে করিয়ে দিই, 7টা দিন একটু একটা প্যাডে লিখে রাখুন আপনার ছেলে বা মেয়ে কতক্ষণ মোবাইল নিয়ে কাটাচ্ছে, আর 2, খেয়াল করুন মোবাইলটা কেড়ে নিলে সে কিভাবে রিয়্যাক্ট করছে, তাহলেই সংকটের বিন্দুটা স্পষ্ট হয়ে যাবে। এবার কথা হলো, মোবাইল কি আদ্যপান্ত একটা খারাপ জিনিস? এটা কি বিষ? না, বিষ নয়। মোবাইল একটা আশ্চর্য যন্ত্র, যা আসলে অনেকগুলো যন্ত্রের একটা মিলিত রূপ। এর ফলে কি হয়েছে, সে হরেক রকম এন্টারটেইনমেন্ট দিতে পারে। মনে রাখতে হবে যে একটা সময় আমি নিজে ফেসবুকে লেখালেখি করতাম, আমি দেখেছি কি বিপুল সংখ্যক মানুষ তা পড়েন। এখন ঘটনাচক্রে আমি জড়িয়ে পড়েছি মোবাইলেরই আরেকটা অঙ্গের সঙ্গে, তার নাম ইউটিউব। ইউটিউবে আপনারা কর্নেল লীলাদ্রি সরকারের গল্পগুলো শোনেন হয়তো, বা কাকাবাবু, বা ঘনাদা, বা জিষ্ণুদা, এই সবকটা চরিত্রের পেছনে যে লোকটার গলা শুনতে পান তার নামও রাজা ভট্টাচার্য। ফলে আমি জানি, একেবারে ব্যক্তিগতভাবে জানি মোবাইলকে কতভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, নিজের উন্নতির জন্যই বলছি, ব্যবহার করা যায়, এবং এটা আর্থিক উন্নতি নয়, অন্যভাবে উন্নতি করা যায় এখান থেকে। মুশকিল হলো তার একটা বয়স আছে। যে কোনো যন্ত্রের মতো মোবাইলেরও ভালো এবং খারাপ দিক আছে। আমরা ছেলেবেলায় একটা রচনা লিখতাম, একেবারে গড় পড়তাম, মনে করুন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তো মোবাইল সম্পর্কে এই কথাটা অনায়াসে বলা যায়। মোবাইল আসলে আশীর্বাদ বা অভিশাপ কোনোটাই নয়, সে একটা যন্ত্র, তার নিজেকে পরিচালিত করার মতো কোনো বুদ্ধি নেই। বাস্তবে আমরা তাকে পরিচালিত করি, এবং অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, অধিকাংশ ক্ষেত্রে আমরা খারাপটাই বেছে নিই। পরিচালনার ক্ষেত্রে আমরা ব্যর্থ, এ কথা স্বীকার করতে কোনো বাধা নেই। বেশ, তাহলে এই সত্যিটা মেনে নিয়ে যদি আমরা পরের ধাপে যাই, তাহলে ওই কথাটা আসে। এর বদলে কি মোবাইলের সুবিধে কি? মোবাইল, ওই যে বললাম, মোবাইল আসলে অনেকগুলো যন্ত্রের একটা সমাহার। কিরকম? মোবাইল আমরা সিনেমা দেখতে পারি,
আমরা গান শুনতে পারি, আমরা বই পড়তে পারি, আমরা বই শুনতে পারি, এটা সাম্প্রতিক সংযোজন। আমরা বই শুনতে পারি এবং আমি জানি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি এখন যে লক্ষ লক্ষ মানুষ মোবাইলে গল্প শোনেন, লক্ষ লক্ষ মানুষ। আমার আমার ট্রেনে আমি আমার সহযাত্রীদের সঙ্গে গল্প করছিলাম, ট্রেনে আমার গলা শুনে একটি অল্প বয়সী ছেলে আমাকে চিনে ফেলেছিল। এমনই মাদকতা এই গল্প শোনার। গল্প শোনা আমাদের খুব আদিম প্রবৃত্তি। তো তো হঠাৎ যে এই কথাটা তুললাম তার একটা কারণ আছে। একজন শিশুকে সবচেয়ে সহজে যে পথে সাহিত্যের অঙ্গনে টেনে আনা যায়, আমার এখন টেনে আনা শব্দটা ব্যবহার করতেই হচ্ছে, কারণটা আপনারাও জানেন, সে স্ব ইচ্ছায় আসতে চাইছে না। নির্মাল্য একটা জায়গা খুব ভালো ধরেছে ভূমিকায়, সেটা হলো আমাদের ছেলেবেলায় মনোরঞ্জনের অন্য কোনো উপায় ছিল না। কথাটা সর্বৈব সত্য নয়, নির্মাল্য হয়তো নিজের শৈশব ভুলে গেছে, কারণ তখন আম গাছ ছিল, তাতে ঢিল মারা ছিল। তখন নির্জন দুপুরে, গরম গ্রীষ্মের দুপুরে মাচার উপরে, গাছের ছায়ায় মাচার উপরে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা ছিল। শীতকালে শনপাপড়ি ছিল, কিন্তু সবচেয়ে বেশি করে যেটা ছিল সেটা নির্মাল্য বলে দিয়েছে, সেটা হলো খেলার মাঠ। আমার একেবারে বাড়ির সামনে মাঠ ছিল। কথাটা হলো আমার বাড়ির সামনে মাঠ ছিল, রাস্তা পেরোলেই মাঠ, তাই আমার ছেলেবেলাটা মেঠো, তাই আমার ছেলেবেলার পা সব সময় ধুলে ভরা, তার জন্য আমরা কেউ বাড়িতে বকা খাইনি। এখন মাঠ কোথায়? অধিকাংশ অভিভাবক তার সন্তানকে ভরসা করে মাঠে পাঠান না, পাছে সে কুসঙ্গে পড়ে। এটা আমাকে একটু অবাকই করে, কারণ স্কুল যে সর্বদাই সৎসঙ্গ, আমার তা মনে হয় না। বাচ্চারা অধিকাংশ সময় কুসঙ্গটা নির্বাচন করে মাঠ থেকে নয়, স্কুল থেকে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো, মাঠ কোথায় যে পাঠাবে? খেলা কোথায়? আমরা খেলি না, আমরা খেলা দেখি। আর খেলা দেখাটাও এখন ওই একইভাবে রিলের মতো, ছোট হতে হতে 20 ওভারে এসে ঠেকেছে। 5 দিন ধরে টেস্ট দেখার আমাদের নাকি সময় নেই। তা আমার আমার খুব ধন্দ লাগে, আমাদের সময় নেই না আমাদের সময় কাটে না। যার হাতে সময় নেই সে এতক্ষণ ধরে মোবাইলে কি করে? তখন তো বলে সময় কাটে না তাই দেখি। তাহলে সময় নেই না সময় কাটে না? হ্যাঁ, কথাটা তা নয়। আসলে সময়কে কিভাবে সৎভাবে ব্যবহার করা যায়, আমরা সেই চাবিকাঠিটা হারিয়ে ফেলেছি। সেই জন্যই বললাম যে বাচ্চাকে একটু টেনে আনতে হয়। বাচ্চাকে আমরা ছেলেবেলায় বলতাম না, ষাটে শেখান। একটা ঘটনা আমি লিখেও ছিলাম একটা বইতে। আমার ছেলে আহ যখন একেবারে বেজায় ছোট আর কি, নিরক্ষর তখন, তা সে একবার গান গেয়ে গিয়ে তাকে খাওয়ানো, গান চালিয়ে তাকে খাওয়ানো হতো। বাচ্চাদের তো খাওয়ানোটা একটা পর্ব, গান চালিয়ে রাখা হতো। অঞ্জন দত্তের একটা গান চলছিল, সে সেই বয়স থেকে, তখন তার বয়স বোধ হয় 2-2.5 হবে, তো সেই বয়স থেকে আজ পর্যন্ত সে অঞ্জন দত্তের বেজায় ভক্ত। কিন্তু অঞ্জন দত্ত জানতেও পারেননি যে শিশুর কাছে নাম করা কি কঠিন, কারণ তাকে যেদিন মিস্টার হল গানটা শোনানো হয়েছিল, আহ, আপনারা অনেকেই জানেন যে মিস্টার হল গানটার মধ্যে আহ, একটা ইংরেজি গান কোটেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটা লাইন ছিল, মনে করুন, লর্ড এম 1, লর্ড এম 2, লর্ড এম 3, লর্ড এম 4, লর্ড এম 500 মাইলস অ্যাওয়ে ফ্রম হোম। বিখ্যাত গান। তো এই জায়গাটা শুনে তখন ছেলে 1, 2, 3, 4 শিখছে সবে। এই জায়গাটা শুনে আমার ছেলে উত্তেজনায় খাড়া হয়ে দাঁড়িয়ে বলেছিল, ও বাবা, অঞ্জন দত্ত কত পড়াশুনো জানে, দেখো 1, 2, 3, 4, 5 সব জানে। তো তখন তার মা তাকে চ্যাংদোলা করে মুখ ধোয়াতে নিয়ে যাচ্ছিল, বেসিনে ঝুলিয়ে ধরতে হতো। তা সেই অবস্থায় সে বলে যাচ্ছে, কিন্তু আমি অঞ্জন দত্তর চেয়ে বেশি জানি বলে 6, 7, 8, 9, 10 আওড়াতে লাগলো। শিক্ষা যে কোথা থেকে আসবে আমরা তো কেউ জানি না, কিন্তু এটা জানি যে শিক্ষার সার যা, সেটা আসে গল্প থেকে, উপন্যাস থেকে, কবিতা থেকে, গান থেকে।
তো তাকে তো সেদিকে একটু টেনে আনতে হবে, শিশু তো, তাকে আপনি যেদিকে গাইড করবেন সে সেদিকে যাবে। আমি সেই ৯৯% গার্জিয়ানকে মনে মনে তীব্রভাবে অপছন্দ করি, যারা বাচ্চাকে বসিয়ে রাখার জন্য সহজতম পন্থা অবলম্বন করেন, অর্থাৎ তার হাতে মোবাইল ধরিয়ে দেন। এবং দুর্ভাগ্যবশত আমি আজ অব্দি কাউকে বোঝাতে পারিনি এটা কি ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনে। পরে যখন সে অ্যাডিক্টেড হয়ে যায় তাকে দোষ দিয়ে তো লাভ নেই। শিশুকালে যখন সে একেবারে অবোধ ছিল তাকে আপনি ওটা ধরিয়েছিলেন নিজের কাজ সহজ করার জন্য, এখন বললে হবে কেন? তাহলে উপায়, এই উপায়টা হলো গল্প বলা, গল্প পড়ে শোনানো। সবচেয়ে বেশি করে বাচ্চারা যা পছন্দ করে তা হলো গল্প শোনা, অর্থাৎ যখন আপনি তাকে নিজে গল্প বলছেন। কেন? তার কারণ হলো বাচ্চারা অডিও ভিজুয়াল মাধ্যমটা সবচেয়ে বেশি পছন্দ করে, এই কারণেই তারা ইউটিউব দেখে। ইউটিউবে হয়তো ছড়ার গান শুনছে, ইউটিউবে সে কার্টুন দেখছে, কিন্তু খেয়াল করে দেখুন এর বেশিরভাগটাই প্রধানত ভিজুয়াল, কিছুটা অডিও। আমাদের যেটা করতে হবে সেটা হলো এই অডিও ভিজুয়াল মাধ্যমটাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। অর্থাৎ একজন অভিভাবক হিসেবে আমি তার অডিও মাধ্যম, আমি তার ভিজুয়াল মাধ্যম। আমি তাকে গল্প শোনাবো, আমি প্রয়োজনে তাকে অর্ধেক গল্প শোনাবো, কারণ তার মধ্যে একটা চিরন্তন প্রশ্ন জাগ্রত করাই আমাদের উদ্দেশ্য। তা হলো তারপর সে যেন বারবার জিজ্ঞেস করতে থাকে, তারপর তারপর এই জীবনটা যে একটা চির অসমাপ্ত গল্প, এটা তাকে জানাতে হবে। এর অধিক আর কোনো প্রার্থনা এই মুহূর্তে আমাদের থাকতে পারে না। আজকের বাচ্চারা জীবনকে একটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট হিসেবে গ্রহণ করেছে। তাকে বোঝাতে হবে যে ব্যাপারটা তা নয়। পৃথিবী বহু বিচিত্র, তার একটা অংশ যেমন সংলগ্ন, আরেকটা অংশ একেবারে অসংলগ্ন। এইটা তাকে কে বুঝিয়ে দেবেন? বুঝিয়ে দেবেন সুকুমার রায়। সে জানতে পারবে যে বকচ্ছপ নামের একরকম প্রাণী হয়, হাতিমি হয়। এটা তার মধ্যে কি জন্ম দেবে? তাকে যুক্তি পেরিয়ে যাওয়ার যুক্তি জন্ম দেবে। ধরে মুড়ো সন্ধি, ভয়ের কোনো কারণ নেই। বড় হলে সে আপনিই বুঝতে পারবে সুকুমার রায় শব্দ নিয়ে খেলছিলেন, আর তখনও তার চোখে মায়া অঞ্জন লাগিয়ে রেখে দেবে, বিস্ময় লাগিয়ে রেখে দেবে ছবিটা। ওটা ওই বই থেকে তাকে দেখান। অমনি হয়ে গেল অডিও ভিজুয়াল। অর্থাৎ কবিতাটা আপনি তাকে পড়ে শোনাচ্ছেন, হাসছিল সজারু ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু কেমনে তা জানি না। গল্পটা আপনি তাকে, কবিতাটা আপনি তাকে পড়ে শোনাচ্ছেন, আর সুকুমার রায় তার জন্য অনন্ত ভিজুয়ালের মাধ্যম রেখেই গেছে। এবং এই পথ ধরেই সে ঢুকে পড়বে ছবি আর কথার জগতে। আপনি লক্ষ্য করে দেখুন, রবি ঠাকুরের মতো বিশ্বজয়ী প্রতিভাও সামান্য অ আ ক খ শেখানোর জন্য স্বয়ং নন্দলাল বসুকে ডেকে এনেছিলেন। শুধু ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা কওয়া, এইটুকু লিখে তাঁর শান্তি হয়নি, তিনি তার উপরে কাঠখোদাইয়ের ওই অপূর্ব সাদা কালো ছবিগুলো রেখে দিয়েছিলেন। আপনি পড়ুন, ও দেখুক, ও শুনুক, ও দেখুক। আমি কিন্তু বলছি একেবারে সূত্রপাতের কথা, একেবারে গোড়াপত্তন, যখন সে নিরক্ষর, যখন সে অ আ চেনে না। আমাদের অসীম সৌভাগ্য যে বিশ্বজয়ী সব প্রতিভারা আমাদের শিশুদের জন্য কলম ধরেছিলেন। তার মধ্যে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, তেমন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আবার যোগীন্দ্রনাথ সরকারও আছেন। এরা একেবারে বিগিনারদের জন্য কলম ধরেছিলেন। বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন, তা রবীন্দ্রনাথ সহজ পাঠ লিখেছেন। কিন্তু এখানে আমাদের দায়িত্ব শেষ হয় না, এখানে আমাদের দায়িত্ব শুরু হয়। কারণ এরপর সে এই রসে মজবে, সে আপনাকে বাধ্য করবে পরের পাতাটা পড়ে শোনাতে।
তারপর তার পরের পাতা। আপনি বলবেন এত সময় কোথায় বাপু, দুজনে চাকরি করি, দুজনেই বেরিয়ে যাই, ছেলে মেয়েরা থাকে অন্যের কাছে। হ্যাঁ ঠিকই, কিন্তু আপনি যদি দিনের মধ্যে 2 ঘন্টা মোবাইল হাত ছড়ানোর সময় করে নিতে পারেন, তাহলে বাচ্চার জন্য 1 ঘন্টাও বার করতে পারেন, কারণ সেই আপনার ভবিষ্যৎ। আর তার পরের ধাপ কি আসবে? তার পরের ধাপে সে বানান করে করে পড়তে শিখবে, সে বুঝতে শিখবে যে পড়ে যা আনন্দ তা এমনকি শুনেও হয় না, কারণ যে পড়ে শোনায় তার কতকটা অভিপ্রায় ওই পড়ার ভঙ্গির মধ্যে মগ্ন হয়ে থাকে। কাজেই একটা লেখাকে সম্পূর্ণ নিজের করে নিতে গেলে যেটা চাই তা হলো নিজে পড়া, সে নিজের স্বার্থে পড়তে শিখবে। আচ্ছা, এই সময়টা তাকে কে পার করে দেবেন? পার করে দেবেন লীলা মজুমদারেরা, পার করে দেবেন দক্ষিণারঞ্জন। শুনলে মনে হতেই পারে যে আমি কেন কেবলই বাংলার কথা বলছি, এই কারণে যে আমি বাংলা বই লিখি? না না না, আমি জানি আজকের সচেতন অভিভাবকেরা প্রায় সকলেই জেনে গেছেন যে ইংরেজিতে না পড়লে বিদ্যা শিক্ষা হয় না। আমি তাতে দ্বিমত করছি না, আমি আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু এটুকু জানি যে স্কুল যদি তাকে ইংরেজির শিক্ষা দেয়, তাহলে গৃহের কর্তব্য তাকে বাংলার শিক্ষাটা দেওয়া। কেন? কারণ নিজের ভাষাটি যে পড়তে বা লিখতে জানে না, সে মর্মের দিক থেকে উদ্বাস্তু হয়ে যায়। আপনারা অনেকেই হয়তো কনভারসেশন উইথ সাইদ বইটা আহ, পড়েছেন বা এর কথা শুনে থাকবেন। সেখানে এডওয়ার্ড সাইদ এবং সলমান রাশদি এটি আলোচনায় এটাকে অপূর্ব ভঙ্গিতে দেখিয়েছিলেন যে মানুষ শুধুমাত্র নিজের বাসভূমি থেকেই উদ্বাস্তু হয়ে যায় না, উচ্ছিন্ন হয়ে যায় না, তার চেয়েও মর্মান্তিক ভাবে সে নিজের সংস্কৃতি থেকে উচ্ছিন্ন হয়ে যায়, সেটাও এক ধরনের উদ্বাস্তু হয়ে যাওয়া। খেয়াল করবেন, একটা ইংরেজি গল্প যখন শুরু হয়, দ্যাট ওয়াজ আ ব্রাইট সানি ডে, আপনার চোখে ভেসে ওঠে একটা রৌদ্রোজ্জ্বল দিন, বিরল রৌদ্রোজ্জ্বল দিন। কারণ এই গল্পগুলো যখন রচিত হয়েছিল তখন লন্ডনের আকাশ সচরাচর পরিষ্কার থাকতো না। কাজে রৌদ্রোজ্জ্বল দিন ছিল একটা সুসংবাদের মতো প্রিয়। দুঃখিত, কিন্তু বাংলায় আমরা যারা এই রোদে পোড়া ভারতবর্ষে বাঁচি, তাদের কাছে ব্রাইট সানি ডে কাকে বলে তা গত একটা মাস হাড়ে হাড়ে আমাদের টের পাইয়ে দিয়েছে। ফলে আমাদের কাছে এই অনুষঙ্গটা, এই চিত্রকল্পটা একেবারে মাঠে মারা যায়। ব্রাইট সানি ডে বললে আমাদের একটা চিংড়ি পোড়া গরমের অনুভূতি হয়। কাজেই স্কুল তাকে ইংরেজি শেখাক, সে জয়যুক্ত হোক, কিন্তু আপনি তাকে বাংলা শেখান, সে ভূমিপুত্র হোক। বিশ্বাস করুন, এই দুটোই সমান দরকার। তার নিজের মাতৃভূমিকে, মাতৃভাষাকে জানতেই হবে, তা না হলে সে মনে মনে উদ্বাস্তু হয়ে পড়বে। সারা জীবনে কখনো তার মনের জাহাজটা নোঙর ফেলতে পারবে না। এই আমার বক্তব্য, আর এই আমার পদ্ধতি। তাকে আপনার স্বার্থে তাকে আপনি গল্পের রসটা পাইয়ে দিন, ছড়ার মজাটা টের পাইয়ে দিন। তারপর দেখুন সে নিজের স্বার্থে কেমন করে পড়তে শেখে, কেমন করে দিনের মধ্যে 0.5 ঘন্টা সময় সে বার করে নেয়, যখন সে কোলের উপরে আবোল তাবোল রাখবে, সে কোলের উপর টংলিং রাখবে, সে কোলের উপর হলদে পাখির পালক রাখবে। আর তারপর যখন সে আর একটু বড় হবে, সে অন্য কোনোখানে পড়বে, পাকদণ্ডী পড়বে। ক্রমে বিশ্ব সাহিত্যের স্বাদ পেয়ে যাবে বাংলা সাহিত্যের এই ধুলোয় ভরা অঙ্গনে বসে। সেটাই তাকে একদিকে বাঙালি করবে, আর অন্যদিকে বিশ্ব নাগরিক করে তুলবে, যার স্বপ্ন আপনি দেখছেন। সফল করলে কর্তব্য শেষ হয় না। একজন শিশুকে সফল করে তোলাটাই আমাদের জীবনের শেষ কর্তব্য নয়। আমরা আসলে তো মনে মনে তাকে সুখী দেখতে চাই, তাই না? সব সাফল্য সুখ দেয় না, কিন্তু সাহিত্য
একেবারে নিশ্চিন্তে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, সাহিত্য পরিণতিতে সুখ দান করে। এমনকি কেউ যখন ভারী দুঃখের একটা গল্প পড়ে কাঁদে, তখনও সে পরিণতিতে সুখ পায়। এই যে সুখ, এ একেবারে ব্রহ্মস্বাদ ও সহোদর, একে অপরকে বলা যায় না। কিন্তু আমরা যারা টুকটাক লিখি, তারা ওই 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 প্রাপ্তি যোগটুকুর জন্য বসে থাকি। যখন ভিড় ঠেলে কোনো বাচ্চা বেরিয়ে এসে বলবে, তাহলে পৃথিবীর কি হবে, কিছু করা যায় না কাকু। এই দায়িত্ব বোধটাই একজন শিশুর জন্য আমাদের শ্রেষ্ঠ উপহার, কোনো দামি মোবাইল নয়। এই আমার বক্তব্য। এবার সঞ্চালককে বলবো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে যেন জিজ্ঞেস করা। ধন্যবাদ রাজাদা, আমি প্রিয়ম বলছি। তুমি এত সুন্দর করে মানে বোঝালে, সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। আমি এই ওয়েবিনার যারা অ্যাটেন্ড করছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এক এক করে মানে করতে পারেন, কিন্তু ওয়ান বাই ওয়ান একটু নিজেরা নিজেদের মাইক্রোফোন গুলো আনমিউট করে একে একে প্রশ্ন করবেন। বা যদি এই ওয়েবিনারের চ্যাটেও যদি কেউ কোনো প্রশ্ন করেন, আমি সেটা মানে রাধা পর্যন্ত পৌঁছে দেবো। হ্যালো, আচ্ছা, যাদের মনে করুন ক্লাস 9 পড়ছে, 10-এ মাধ্যমিকটা শেষ করেছে, তাদের থেকেও তো মোবাইলটা সরাতে পারছি না, কত বুঝিও, তাহলে তাদের কি করবো? এটা তো আপনি বাচ্চাদের সম্বন্ধে বলেন, এরা তো আর বাচ্চা নেই, এখন 9-এ পড়া, কনস্ট্যান্ট মোবাইলটা তার হাতে থাকছে। আর স্কুল থেকে লেখা দিচ্ছে, লেখা লিখছি এই বাহানায় নিচ্ছে, কিন্তু তারপরে মনে করুন খানিকটা লিখতে লিখতে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। আর একজন মনে করুন যারা মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারা বলছে আমাদের পিডিএফ থেকে লিখতে হবে, কি করব, পিডিএফ থেকে লিখতে হচ্ছে, বুঝে সেগুলো মানে কিভাবে কি করা যায় যদি মঞ্জিষ্ঠা কাইন্ডলি বলে দেন। ম্যাডাম, আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, মোবাইল অ্যাডিকশন নিয়ে সেপারেট একটা সেশন আমাদের হবে। একজন প্রফেশনাল মনোবিদ সেই সেশনটা নেবেন, যে কি করে বাচ্চাদের থেকে মোবাইল দূরে রাখবেন। আজকে আলোচনার যে বিষয়বস্তুটা হচ্ছে যে সাহিত্যের দিকে, মানে মোবাইল অ্যাডিকশন কাটানোর জন্য সাহিত্যের দিকে কি করে আমরা বাচ্চাদের উৎসাহিত করে তুলতে পারি। আপনার যদি সেই সংক্রান্ত কোনো মানে প্রশ্ন থাকে। না, এখন আমার ঘরে তো ছোট বাচ্চা নেই আপাতত, আমার ওটাই জানার ছিল। এটা যে কবে 11 তারিখ হবে একটু কাইন্ডলি ওয়েট করে যান ম্যাডাম, আপনি 11 তারিখ অবধি একটু কাইন্ডলি ওয়েট করে যান। ঠিক আছে, উনি তো অসাধারণ বাচ্চাদের বললেন, সেটা আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। হ্যাঁ, তিথি ম্যাডাম বলছেন, বলুন ম্যাডাম। হ্যাঁ, বলছিলাম যে আমার মেয়ে খুবই ছোট, 8 বছর বয়স। মোবাইলের অ্যাডিকশন নেই বলবো না, আছে অবশ্যই, কিন্তু মানে রিসেন্টলি ওকে আমি কি করেছি, মানে কিছু কিছু বাংলা বই দেওয়া অভ্যেস শুরু করেছি। ও পড়ছে, মোটামুটি ভালোই পড়ে, আর ওই গল্পগুলো ও আমাকেও শোনায়, মানে ভালো লাগে আর কি। ওই জন্যই এইটা মানে এই সেশনটা আমার খুব ভালো লাগলো। আর রাজাদাকে নিয়ে তো কথা নেই, ওনার গল্প আমি শুনি, আমার মেয়েও শোনে। মানে কর্নেলের আমি তো ভক্ত ছোট থেকে, এখন আমার মেয়েও শোনে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন এসছে, শ্রীজীব গোস্বামী লিখছেন, আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, ইংলিশ মিডিয়াম, সে ভালোই বাংলা বই পড়ে, কিন্তু পড়ার বই ছেড়ে গল্পের বইয়ের দিকে ঝোঁক বেশি। এটাকে কিভাবে সামলাবো? আমাকেই বলা হচ্ছে। এইটা একটু যদি একটু গাইড করো রাজাদা। না, আমি একদম গাইড করবো না। এই কারণে যে মানে একটা সেই গল্প আছে যে একজন গুরুকে বলা হয়েছিল আমার ছেলেটা বড্ড চিনি খায়, তো মানে এটা মোল্লা নাসিরুদ্দিনের গল্প হিসেবেও চলে, এটা গল্পের একটা প্রচলিত রূপ আর কি। যে একজন গুরুর কাছে এসে একজন অভিভাবক বলেছিলেন যে আমার ছেলেটি বড্ড চিনি খায়, আপনি ওকে একটু ধমকে দেবেন ও যেন চিনি খাওয়া ছেড়ে দেন। তো মোল্লা বললে, বেশ, আপনি 7 দিন পরে ওকে নিয়ে আসুন। তো 7 দিন পরে নিয়ে এলো বাচ্চাকে, তখন মোল্লা ভয়ানক চোখ পাতিয়ে কেড়ে উঠলো, ফের যদি চিনি খেয়েছি খবর ইত্যাদি। তো বাচ্চারা তো ভয় টয় পেয়ে চলে গেল, সত্যি তার চিনি খাওয়ার নেশাও ছেড়ে গেল।
গার্জিয়ান একদিন জিজ্ঞেস করলে যে মোল্লা তুমি তো ইচ্ছে করলে প্রথম দিনেই ধমকটা দিতে পারতে। তা মোল্লা বললে তা কি করে পারি, আমি নিজে যে ভয়ানক চিনি খেতুম, আগে 7 দিনে নিজের দেশে থালালাম, তারপর তোকে বকবো। তো গাইড করার পক্ষে না, বিশ্বাস করুন, এই অন্তত এই মুহূর্তে যারা আমরা আছি, আমি, প্রিয়ম, নির্মাল্য, আমাদের চেয়ে খারাপ মানে উদাহরণ আর নেই। আমরা প্রত্যেকে মনে মনে জানি যে এই অপরাধ আমরা নিজেরা করেছি। ছেলেবেলায় পড়ার বই, হ্যাঁ ঠিক। পড়ার বইয়ের মলাটে মানে গল্পের বই পড়েছি। মারও কিন্তু খেয়েছি, মানে প্রচুর এর আমি জন্য। মার কাছ খাইনি, আমার বাড়িতে প্রচন্ড পড়ার বাতিক ছিল সবার, মার খাইনি বটে, কিন্তু ধমক খেয়েছি অনন্ত। কিন্তু এটা ঘটনা যে তাকে আমরা খুব একটা খারাপ কিছু কেউ করিনি। সত্যি বেশি একদম। করে যেটা হয়েছে সেটা হলো ওই যে বললাম, হয়তো এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয়েছে, এক ধরনের শিষ্টাচার তৈরি হয়, মনের যৌক্তিক শৃঙ্খলা তৈরি হয়। এবং একটা সত্যি কথা কথা দাদা, বলতে গল্পের বই যদি ভালো হয় তাহলে মানে যদি হাতের বই, গল্পের বইটা ভালো গল্পের বই হয়, তাহলে তার চেয়ে বেশি উপকার পৃথিবীর কোনো টেক্সট বই করতে পারবে না। এবং এটা দাদা আপনি মানে নিতে হবে। আমার একটা কথা মনে হয়, আমি জানি না তুমি আমার সাথে কতটা সহমত হবে, যে ভালো গল্পের বই কিন্তু আমাদের এমপ্যাথেটিক হতে শেখায়, অবাক হতে শেখায়, বা ওই যে মানে গোড়াতেই সহানুভূতি। বললাম, হ্যাঁ। ওই যে গোড়াতেই বললাম প্রিয়ম, সবচেয়ে বেশি করে কি শেখায় বলতো? একজন ভালো মানুষ হতে শেখায়। তার একদম। যা যা আদর্শ গুণ আছে, আমি কোনো হাইপোথেটিক্যাল কথা বলছি না, নিতান্ত প্র্যাকটিক্যাল কথা। ওই যে বাচ্চাটাকে দিয়ে শুরু করেছিলাম, তুমি আরেকবার তার পাশে গিয়ে দাঁড়াও প্রিয়ম, যে কিনা ভিড় ঠেলে গিয়ে এসেছিল এই কথাটা জিজ্ঞেস করার জন্য, কিছু করা যাবে না? এটা কি প্রিয়ম? এটা এমপ্যাথি অ্যাট ইটস বেস্ট। সে কোনো ব্যক্তি বিশেষের প্রতি এই সমানুভূতি পোষণ করছে না, গোটা পৃথিবীর প্রতি করছে, একটা এইটা ডোডো শেখানো পাখির দরকার। প্রতিও। হ্যাঁ, এইটা থেকে শেখানো দরকার যে একটা ডোডো পাখিও যখন লুপ্ত হয়ে যায়, তখন আখেরে আমারই একটা পাঁজর ভেঙে যায়। কারণ একদম ওই যে বললাম একদম। গোড়াতেই, সব প্রজাতি লুপ্ত হয়ে যাবে, শুধু আমরা বেঁচে থাকবো, আমরা মানুষেরা, এটা হবে না। এই পৃথিবীর প্রতি, এই নীল সবুজ গ্রহটির প্রতি এমপ্যাথি জাগ্রত করতে পারে পৃথিবীতে এমন কোন টেক্সট বুক নেই। সে কৃতিত্ব কেবলমাত্র গল্প। একদম। সংহিতা পাল দত্ত লিখছেন, অসাধারণ একটি ওয়েবিনার, আরো নতুনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ Thank you, ম্যাডাম। madam. হ্যাঁ। ওঙ্কারনাথ ভট্টাচার্য, আমি জানি না ইনি মানে শিল্পী ওঙ্কারনাথ দা কিনা, ছবি দেখে তো মনে হচ্ছে হ্যাঁ। রাজাবাবু একদম ঠিক বলেছেন, গল্পের বই থেকেই বেশি পড়ার আগ্রহ আসে। সংহিতা ওঙ্কারনাথ আমাকে রাজাবাবু বলেছে, এর জন্য ওঙ্কার বাবুকে আমি অসংখ্য কোটি কোটি কুর্নিশ জানাচ্ছি। এবং সকলকে জানিয়ে রাখি, ওঙ্কার দাও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের এখানে লাইভে আসছেন, এবং কি বিষয়বস্তু সেটাও আমরা ঠিক সময় আমরা জানিয়ে দেবো। আর আমি একটা কথা জানিয়ে রাখি যে শুক্তারা পূজাবার্ষিকীতে যে উপন্যাসগুলি আপনারা পড়েন, মানে আমার লেখা যে উপন্যাসগুলি পড়ছেন, তার সমস্ত অলঙ্করণ চিরকাল ওঙ্কার করে এসছে। আমার অধিকাংশ বইয়ের প্রচ্ছদ ওঙ্কারের করা। অসাধারণ মানুষ, আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। অসাধারণ শিল্পী। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই বলুন। হ্যাঁ, আমার নাম কোয়েল। হ্যাঁ, আমার নাম কোয়েল প্রধান। খুব ভালো লাগলো Okay. আলোচনা শুনে, ভীষণ ভীষণ ভালো লাগলো। আমার ধন্যবাদ। ছেলের বয়স 6 বছর, তো ওকে বাংলা ইংরাজি দুটো বই পড়ানোর চেষ্টা করি, কিছু কিছু পড়ে শোনানো, এখন একটু একটু নিজে পড়তেও পারে। তো আমার একটা প্রশ্ন, যে অনেক যেমন রূপকথার গল্প, ছোটদের গল্প, এগুলোতে আমরা দেখি এক রাজার 7 রানী 5 রানী, বা রাজার মনে দুঃখ, তার পুত্র সন্তান নেই, বা এরকম কিছু জিনিস যেগুলো আমাদের বর্তমান সমাজে আমরা সেরকম ভাবে সেগুলোকে খারাপ চোখে দেখি। তো এগুলো আমরা বাচ্চাদের কাছে কিভাবে এক্সপ্লেন করবো? তাই বলে কি রূপকথার গল্প বা এই জাতীয় গল্পগুলো পড়াবো না? কি বলবো, এগুলো ভুল? খুব ভালো প্রশ্ন, এটা দারুণ প্রশ্ন, বড্ড ভালো দুর্ধর্ষ লাগলো। হ্যাঁ, বড্ড ভালো দাদা। আমি এর উত্তরটা দিই। আপনি যখন তাকে শৈশবে যখন তার কাছে এই গল্পগুলো পৌঁছচ্ছে, তখন সে একটু অবাক হবে না। হেমন্ত মুখোপাধ্যায় তার আশ্চর্য অমলিন কণ্ঠে যখন গেয়ে উঠবেন সপ্তদ্বীপের রাজামশাই 7টি রানী তার, সে একটু অবাক হবে না। সে একবারও ভাববে না তার বাবার কেন 7টা বউ নেই। সে তখন অন্য একটা রাজ্যে আছে, অন্য কল্পরাজ্যে,
সেখানে সব মানুষেরই, সব রাজারই সাতটা। এক প্রথম কথা যেটা, সে রাজা দেখেনি জীবনে। সে রূপকথা রাজ্যে রাজা পাবে, রাজত্ব পাবে, রানী পাবে, তৎক্ষণাৎ সে বুঝে নেবে। মানে আমি না সব সব সেমিনারে, সব ইয়েতে, লেখাতে, আমার যে একমাত্র ছোটদের বইটি আছে, তার নাম ছোটদের বড় বই, দেব সাহিত্য কুটির থেকে বেরিয়েছে। তার ভূমিকা, তার উৎসর্গ আমি করেছিলাম আমার কাছে যিনি কবিগুরু, তাকে, সুকুমার রায়। তা আমার লিখেছিলাম সুকুমার রায়, যিনি জানতেন ছোটরা তত ছোট নয়। বিশ্বাস করুন, আপনি যখন তাকে রূপকথার গল্প পড়ে শোনাবেন না, সে তৎক্ষণাৎ বুঝে নেবে যে এটা এই পৃথিবীর কথা হচ্ছে না। রূপকথার রাজ্যে রাজা আছে, তার রানী থাকে, অনেকগুলো থাকে, তার রাক্ষসী রানীও থাকে। সে কখনো রাক্ষসীও দেখেনি। সে যদি রাক্ষসীতে প্রতিবাদ না করে, 5টা রানীতেও প্রতিবাদ করবে না। কারণ আসলে সে ততক্ষণে ধরে ফেলেছে এটা একটা অন্য কল্প পৃথিবীর কথা হচ্ছে, তার সঙ্গে এই বাস্তব পৃথিবীর কোনো মিল নেই। এই কারণে আমরা যখন ছেলেবেলায় পড়তাম, দুষ্টু ছোট রানীকে রাজা হেঁটোয় কাটা মাথায় কাঁটা দিয়ে গর্তের মধ্যে পুঁতে ফেললেন, তখন শিউরে উঠতাম বটে, ভয় পেতাম বটে, রাজাকে খারাপ বলতাম না। রূপকথার গল্প কিছু খুব পুরনো হয়ে যাওয়া মরালিটির গল্প বলে। সত্যি আজকের পৃথিবীতে তার আর কোনো জায়গা নেই, কিন্তু বিশ্বাস করুন, ছোটরা অত ছোটও নয়। সে ঠিক বুঝে নেয় যে এটা আমি নেব না আর ওটা আমি নেব। সে জানে যে ব্যঙ্গ বা ব্যঙ্গমী নেই। আমার ছেলে 13 বছর বয়স পর্যন্ত মোজা ঝোলাতো। সে মনে মনে জানতো যে সান্টা ক্লজ আসে না, তবু সে সান্টা ক্লজের জন্য মোজা ঝোলাতো, কারণ সে জানতো বাবা মাই তার সান্টা ক্লজ। শিশুরা রূপকথার শর্ত মেনেই রূপকথাকে ভালোবাসে, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা, অনেক দুর্দান্ত। ধন্যবাদ। মানে প্রশ্নটাও যতটা সুন্দর, উত্তরটাও রাধা ঠিক ঠিক ততটাই ভালো দিয়েছে। অর্চিতা ম্যাডাম অনেকক্ষণ ধরে মানে হ্যান্ড রেজ করে আছেন। ম্যাডাম কিছু মানে প্রশ্ন করতে চান? প্লিজ বলুন। অর্চিতা ম্যাডামকে বলছি। আচ্ছা, অর্চিতা ম্যাডাম কোনোভাবে মানে হয়তো বলতে পারছেন না। মানসী ম্যাডাম মানে হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার আমি একটু জুনিয়র অ্যাকচুয়ালি। আমি এই সেশনটা শুনছিলাম, খুব সুন্দর লাগলো। আমার একটা কথা thank you. বলার ছিল। আমি অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। হ্যাঁ, আর আমি এখানে মানে আমার মা যেহেতু বেঙ্গলি বলে আমি বাংলা বইও পড়তাম ছোটবেলা। আর আমি বলতে গেলে 3টে ল্যাঙ্গুয়েজই পারি, আর 3টে ল্যাঙ্গুয়েজে লিখতেও পারি, বলতেও পারি, পড়তেও পারি। তো আমার একটা ছোটবেলায় হ্যাবিট হয়েছিল যে বাংলা বই পড়তে পড়তে, না স্টোরি বুক গুলো পড়তে পড়তে আমি নিজেও লিখতাম, নিজের বানিয়ে নিজে লিখতাম। ভেরি গুড। হ্যাঁ, সেটা এখন আপাতত চলে গেছে। একটু বলতে পারেন মোবাইল, মানে ওই করোনার টাইম থেকে সত্যি বলতে আমার মোবাইলের নেশাটা চলে আসে। তো ওই জিনিসটা এখন আর এত মোমেন্ট আমি মানে মনে করি যে আমি এটা ডিপ্রাইভড হয়েছি, কেন আমি নিজেই নিজের এই ইয়েটা করেছি। তো এটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমি কি করতে পারি? সহজতম উপায়টা বলি। হ্যাঁ, সহজতম উপায়টা বলি। দেখো, তুমি তো নিজেকে ধরে ফেলেছো, কাজে আর কোনো ভয় নেই। তুমি নিজেকে ধরে ফেলেছো। যে নিজেকে ধরে ফেলে, তুমি করেই বলছি, যখন বললে তুমি জুনিয়র আর আমি তো বুড়ো মানুষ, নির্দ্বিধায় তুমি করে বলতে পারি। তুমি নিজেকে ধরে ফেলেছো, আর এর চেয়ে বড় চোর ধরার ব্যাপার আর হয় না পৃথিবীতে। প্রথম কাজ হিসেবে মোবাইলটা হাতে নাও। হ্যাঁ স্যার। তারপর নিজেকে একবার বকা দাও যে ফের তুই মোবাইল হাতে নিয়েছিস অত ছাড়ি। তারপর মোবাইলের ডক বলে গুগল ডক যেটা রয়েছে না, হ্যাঁ ওটাই যাও, ওটাই গিয়ে একটা গল্প লিখতে আরম্ভ করো। আচ্ছা আচ্ছা। এবার দেখবে এই মোবাইলটাই, যেটা তোমাকে, তুমি নিজেই বললে অ্যাডিকশন শব্দটা শব্দটাই খারাপ না, ভালো। তুমি দেখবে যে মোবাইলে গল্প লেখাটা নিজে একটা নেশা। আজকে আমি ভয়ানক বিপদে পড়েছিলাম, বুঝলে।
আমি যখন আচ্ছা আজকে আচ্ছা ফিরছি, আমার কাজ ছিল কলকাতাতে, যখন ফিরছি একটা প্রচন্ড ভিড়ের বনগা লোকালে আমি কোনো মতে বসতে পেরেছি। বসে আমি এই ডগ খুলে গল্প লিখতে আরম্ভ করেছি। আমার সামনে আচ্ছা দাঁড়ানো আচ্ছা ভদ্রলোক খানিকক্ষণ আমার দিকে আমাকে একটু পরখ করে নিয়ে বললেন, আপনি কি মধ্যমগ্রামে নামবেন? আমি বললাম হ্যাঁ। আপনি আচ্ছা চেনেন আমাকে? ভদ্রলোক আচ্ছা বললেন আচ্ছা না, আমার মনে আছে যে অনেকদিন আগে আপনি একদিন এই কম্পার্টমেন্টে উঠেছিলেন, এখানে বসেছিলেন আর মোবাইল খুলে বাংলা লিখছিলেন। ও তাহলে এটাও একটা অ্যাডিকশন বলতে পারো। হুম হুম আমারও হুম নেশা আছে গো, আমারও মোবাইলের নেশা আছে, আমার মোবাইলে গল্প লেখার নেশা আছে। আচ্ছা আর সেই আচ্ছা নেশাটা এমন সর্বব্যাপী না, বিশ্বাস করো, ওই রিল দেখার নেশা তার তুলনায় কিছুই না। না না একবার শুরু করে দাও, একবার গল্প লেখা শুরু করে দাও, হুম হুম এই প্রথম গল্পটা লিখবে, দেখবে মনে হবে মোটেও ভালো হয়নি, তখন দ্বিতীয়টা লিখতে আরম্ভ করবে। 5 নম্বর গল্পটা তুমি কিশোর ভারতী বা শুকতারা বা জল ফড়িং কোথাও একটা পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা তখন তারা বুঝে নেবেন সে গল্প নিয়ে কি করতে হবে, কোনো চিন্তা নেই। এই সব আচ্ছা জায়গায় আচ্ছা সব গল্প পড়ে দেখা, আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আমরা আছে তো স্যার আমরা তো আমন্ত্রিত লেখক, আমাদের হুম ফোন হুম করে বলা হয় যে এই অমুক একটা গল্প দাও তো দাও। হুম হুম কিন্তু হুম এর বাইরে দেখবে অন্তত 4টি করে গল্প ছাপানো হয় যা কিনা নতুনদের, আচ্ছা বিশেষত আচ্ছা কিশোর ভারতীতে। তুমি হুম হুম নির্দ্বিধায় গল্প লেখো, ছড়া লেখো, আর এই পত্রিকাগুলোয় পাঠিয়ে দাও। সম্পাদকেরা আচ্ছা ঠিক বুঝে নেবেন তোমার গল্প লেখা হচ্ছে কি হচ্ছে না। আর সবচেয়ে বড় মজা হলো, গল্পটা ভালো হয়েছে কি হয়নি তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কারণ হুম গল্পটা হুম লিখতে তোমার এত ভালো লাগবে যে তার বেশি পুরস্কার কিছুতেই আসে না। মিটে গেল। হ্যাঁ, ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ওকে। ইউ স্যার পরের প্রশ্ন মানসী ম্যাডামের থেকে নিচ্ছি। ম্যাডাম, আপনি অনেকক্ষণ ধরে মানে হ্যান্ড রেজ করেছেন, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন প্লিজ। হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমার ছেলের জন্য বলছিলাম, যদিও আমি যে কোশ্চেনটা করবো তার অ্যান্সার আমি অলরেডি পেলাম আগের আপনার কথাগুলো শুনে। তো আমার হ্যাঁ ছেলে ক্লাস 6-এ পড়ে। ওর ওকে। গল্পের বই বা কমিক্স বিভিন্ন জিনিস পড়ার প্রতি ন্যাক আছে, কিন্তু ও বাহ যেটাই পড়ে না সেটাই নিজের মতো করে আহ, বানিয়ে লেখার চেষ্টা করে। বাহ, তো বাহ, চমৎকার। লেখার চেষ্টা করে এবং সারাদিন দেখি যে হয়তো কিছু গল্পের বই পড়লো বা কোনো কমিক্স পড়লো, পড়ার বইটার দিকে সেদিন আর ন্যাক থাকে না, মানে ওইটার মধ্যেও ঢুকে থাকে। তো যদি বাহ আমি বাহ। তো স্যার এটা কি মানে ওর গুড হ্যাবিট, মানে হ্যাঁ এটাতে আমি কি করব, মানে ওকে কি আরো উৎসাহিত করব এটা ব্যাপারে? এনকারেজ করুন, মানে রাধা মানে সরি আমি কমেন্ট করে ফেললাম। একদম ঠিক। ওভার টু ইউ। আমি বলতাম তুমি বলে দিয়েছো। আপনি যে কি সৌভাগ্য, মানে কি সৌভাগ্য, এর চেয়ে বড় সৌভাগ্য হয় না। আর কি আচ্ছা চাই। আচ্ছা স্যার, খুব ভালো লাগলো স্যার, অনেক উপকৃত হলাম আপনার কথাগুলো শুনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ মৌমিতা ম্যাডাম, আপনিও হ্যান্ড রেজ করেছেন, প্লিজ বলুন। মৌমিতা ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনি আনমিউট করে, আচ্ছা কোনো কারণে বোধহয় উনি শুনতে পাচ্ছেন না। আমি পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার হ্যাঁ, প্রিয়মদা। আমার হ্যাঁ, মেয়ে নমস্কার। 4.5 বছর। ওকে প্রথম আমি স্কুলে ভর্তি করলাম, ইংলিশ মিডিয়ামে করেছি, কিন্তু ছোট থেকে একদম ছোট থেকে ও যখন 6-7 মাস তখন থেকে আমি ওকে গল্প পড়ে পড়ে শোনাই, কবিতা পড়ে শোনাই, আবুল তাবুল, বাহ দক্ষিণারঞ্জন, নালক, বুড়ো বাংলা এইসব। তো বাহ এখনো আমার কাছ থেকে চাঁদের পাহাড়, শ্রীকান্ত ছোট ছোট অংশ, ইন্দ্রজিৎ এবং শ্রীকান্তর ঘুরতে যাওয়া, মাছ ধরতে যাওয়া, এগুলো শোনে, পছন্দ করে। কিন্তু ও পড়তে চায় না। ও পড়তে পারে, বাংলাটা আমি বাড়িতে শেখাচ্ছি, ও সহজ পাঠ লিখতে পারে, একা একা বানান করতে পারে, কিন্তু পড়াটা ও যে একটু একটু স্পেলিং করে করে পড়বে সেটা করতে চায় না। কমিক্সের বই ও শুধু ছবি দেখে, পড়ে না, টিনটিন দেখে, নন্টে ফন্টে দেখে, কিন্তু পড়তে চায় না। এটা আমি কি করে করব, বা এটা যদি একটু গাইড করতে পারতেন। এর একটা সহজ উপায় আছে জানো? আমার ছেলেটি যখন এরকম আরেকটু ছোট, আমি না ওকে একটা বই কিনে দিতাম, ম্যাজিক পট।
আমি ম্যাজিক ম্যাজিক পট, ইংরেজি বই, আচ্ছা ইংরেজি ম্যাগাজিন, আচ্ছা 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 একেবারে ছোটদের জন্য, বুঝলেন তো। হ্যাঁ 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 তাতে কিছু কমিক্স থাকতো, কিছু ছোট ছোট গল্প থাকতো, আর হ্যাঁ থাকতো প্রচুর অ্যাক্টিভিটি, আচ্ছা রং করা, নাম্বার হ্যাঁ থেকে ছবি বানানো, রাস্তা খুঁজে বের করা, আর প্রচুর ওয়ার্ড গেম, শব্দ তৈরি আচ্ছা করা। হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ বাচ্চাকে না অ্যাক্টিভ করে দেয়। প্রথম কথা হ্যাঁ একটা বলি, ওই ধরে যদি পড়তে না চায় খবরদার জোর করবেন না। ও তো রস নিয়ে নিচ্ছে, ও বড্ড ছোট, হ্যাঁ হ্যাঁ ও ও ছবি দেখছে বুদ্ধিমত্তা এবং ও করতে চাইছে কল্পনাও না। করতে পারে, ও নিজের এক্স্যাক্টলি, মতো কিছু একটা বানিয়ে আমাদের বলেও, একটা কল্পনা এক্স্যাক্টলি, প্রবণতা ওর মধ্যে আছে আমি দেখি। খুব নিজের ভালো। কিছু গল্প বানিয়ে বলছে, অনেকগুলো খেলনা দেওয়া আছে, অনেকগুলো পশু পাখির আর কি খেলনা যেগুলো সেগুলো বলছে যে গন্ডার বাঘ বন্ধু এরা শিকারে গেল, কিন্তু পড়তেটা চাইছে না, এটা আমার হ্যাঁ, সে একটু মেমোরাইজটা ভাবাচ্ছে এটা করতে কেন চাইছে চাইছে না। না। এটা একটা সংক্ষিপ্ত পর্যায় মাত্র, একদম চিন্তা আচ্ছা করবেন না। এই সময়টাকে হাত ধরে পার করে দিন, তারপর দেখবেন ওই যে বললাম ও তো রস পেয়ে গেছে ইতিমধ্যেই, ও হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ নিজেই পড়তে আরম্ভ করবে। আমার ছেলের তো বেশিরভাগ গল্পের প্রথম দৃশ্যেই বাঘটা আমাকে খেয়ে নিত, অধিকাংশ গল্পে বাঘটা এসে বাবাকে খেয়ে নিল। তাই আমার 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 ছেলের শৈশব আমি বাঘের পেটে কাটিয়েছি, কোনো চিন্তা করবেন তাহলে না। হবে আস্তে আস্তে, হ্যাঁ, একটুখানি হাত ধরে আশা পার করে করছি। দিন, একটুখানি এই আচ্ছা এই আচ্ছা পর্যায়ে অনেক বছর দুয়েকের মধ্যে কেটে যাবে। ও রসটা পেয়ে গেছে যখন, ও বাধ্য হবে নিজে পড়তে। অনেক অনেক ধন্যবাদ, আমি হ্যাঁ আজকে শুনলাম, খুব ভালো লাগলো স্যার। ধন্যবাদ থ্যাংক ইউ। ম্যাডাম। থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রদীপ বাবু, আপনি হ্যান্ড রেজ করেছেন, প্লিজ যদি বলেন। প্রদীপ বাবুকে হ্যালো, প্রদীপ বাবু, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি বলছি প্রদীপ বাবু সাথী। বলেছে, সাথী আমার নাম। হ্যাঁ বৌদি, আচ্ছা, নমস্কার। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি যে ছোটদের তো বোঝা গেল আপনি অনেকটা সমাধান করলেন, কিন্তু বড়দের ক্ষেত্রে কি হবে, যারা কলেজ টলেজ কাটিয়ে উঠেছে, আগে যখন পড়াশোনা করতো কিন্তু এখন যেমন ডোটা খেলা বা এই ধরনের মোবাইলে গেমে আসক্ত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিভাবে সমাধান হয়? ছোটদের তো বোঝানো যায় এই বা বিষয়টা একটু বলি। এই বড়দের মোবাইল অ্যাডিকশনের জন্য আমরা ছন্দিতা ম্যাডাম, যিনি একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট, তিনি লাইভে আসবেন সম্ভবত 12 বা 13 তারিখে। তো সেইটা আমরা আমরা দেখছি। এই প্রশ্নগুলো আমরা সেই দিন নেবো। হ্যাঁ, আপনার যদি সাহিত্য সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তো সেটা বলুন, সেটা দাদা নিশ্চয়ই উত্তর দেবেন। না, তাহলে সাহিত্যে ফিরিয়ে আনতে, এটাও একটা প্রশ্ন, সাহিত্য হ্যাঁ বা হ্যাঁ বলুন। কোনো পজিটিভ দিকে যাওয়ার জন্য কিভাবে করা যায়? আমি না ঠিক ঠিক বুঝতে পারলাম না। না, যেমন তারা ছোটবেলায় সাহিত্য এসব পড়তে ভালোবাসতো, কিন্তু এখন অন্যদিকে আচ্ছা, চলে যায়, কি করে সেগুলোর ফিরিয়ে ক্ষেত্রে আসবে? আমার মনে হয় রাজা, তুমি যদি ম্যাডামের মেয়ের বয়সটা একটু জেনে নাও, তোমার মধ্যে উত্তর দিতে সুবিধা হবে নাকি? হ্যাঁ, বললেন তো কলেজ পার করেছে। ওকে ওকে ওকে। হ্যাঁ, আসলে আসলে মুশকিলটা কোথায় হয়, আহ এই যে বয়সটা না, 20, 21, 22, এই সময়টা পার্সোনালিটির অনেকটাই ডেভেলপ করে যায় তো, ফলে তাকে বাইরে থেকে কোনোভাবে প্রভাবিত করা একটু কষ্ট হয়ে যায়। সাহিত্যের গোড়ার পাঠটা সত্যি সত্যি ছেলেবেলায় দিতে হয়। ওই যে বললাম, একটু কৌশলে তাকে ধরিয়ে দিতে হয়। তা না হলে এই বয়সে এসে সাহিত্যের গোড়াপত্তন করা মুশকিল। কিন্তু তারও উপায় আছে, সেটা হলো তাকে এমন বই দিন যা প্রত্যক্ষভাবে তার যে সমকাল, তার যে জীবন, তার যে যাপন প্রক্রিয়া, সেটাকে প্রতিফলিত করে। আমার জানার মধ্যে উদাহরণ অজস্র আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার জানার মধ্যে এর সবচেয়ে লঘু বা তরল উদাহরণ চেতন ভগত। ও আচ্ছা। হ্যাঁ, ইনি এই যে বয়সটা, এই বয়সটাকে আপনি যদি একটুখানি মানে খেয়াল করেন, যে 3 ইডিয়টস, যার নায়কেরা তখন 40 পেরিয়েছিলেন তিনজনেই, তারা কিন্তু আসলে অভিনয় করছিলেন 19-20 বছর বয়সের তিনটে ছেলের ভূমিকা।
হুম। মানে র্যাঞ্চো, সে তো সবে এসে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে না, তার মানে ধরে নিন 18 তার বয়স। কাজেই ওই বয়সী ছেলে মেয়েদের জীবনের যে সংঘাত তা প্রতিফলিত করছে এমন কোন সাহিত্য তাকে পড়তে দিতে হবে, তাহলে সে সবচেয়ে সহজে কানেক্ট করতে পারবে। কানেক্ট ফিল না করলে কেউ কিছু পড়ে না। ঠিক। আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি রায়দা। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। 6-7 বছরের বাচ্চার জন্য কি বই সাজেস্ট করবেন? দক্ষিণারঞ্জন, লীলা মজুমদার, অবনীন্দ্রনাথ ঠাকুর। একটু যদি কিরকম হলো এটা, কিরকম হলো বিরিয়ানি, আইসক্রিম আর নলেন গুড়ের রসগোল্লার মধ্যে কোনটা খেতে ভালোবাসে? একটু যদি বিরিয়ানি, তারপরে নলেন গুড়ের রসগোল্লা, ফুচকাতে আইসক্রিম, এই 3 মহারথীর মধ্যে আবার বাছাই দিতে। তবু যদি বলেন, আমি বলবো শুরু করার পক্ষে সবচেয়ে ভালো বই হচ্ছে বুড়ো বাংলা। বুড়ো বাংলা বইটাতে একটাও শিক্ষণীয় বিষয় নেই জানেন, এবং এটা যে বাচ্চারা কি আমোদের সঙ্গে পড়ে, কি উৎসাহের সঙ্গে, আমি নিজের থেকে দেখতে পাই। একটা দুষ্টু ছেলে, সে আগাগোড়া বইটায় দুষ্টুমি করে যায়, শুধু তার মধ্যে ধীরে ধীরে প্রকৃতির প্রতি একটা সমানুভূতি গড়ে ওঠে। এর চাইতে ভালো কিছু হতে পারে না। নির্দ্বিধায় বাচ্চার হাতে বুড়ো বাংলা তুলে দিন, পাগলের মতো পড়ে। আমি চলে যাক। পরবর্তী কয়েকটা কমেন্ট আমি চলে যাচ্ছি। স্মৃতি রায়, সিঞ্জিনী দাশগুপ্ত এবং তন্ময় প্রধান 3 জনেই অত্যন্ত ধন্যবাদ জানিয়েছেন যে খুব উপকৃত হলাম এই বলে। রামকৃষ্ণ দত্ত লিখেছেন, রাজাদা আপনার লেখনী যেমন ঠিক তেমনই বিশ্লেষণী ক্ষমতা, সবার উপরে আপনার আন্তরিকতা। ভালো থাকবেন স্যার, ধন্যবাদ। বিদ্যাস্তু। গৌরব করে ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, দেবারতী অধিকারী না বলেছেন আমার প্রশ্নটা একটু দেখবেন। ম্যাডাম, আপনার কোনো প্রশ্ন কিন্তু এখন অব্দি আসেনি তো। আচ্ছা, আমরা ঠিক আর 3টে প্রশ্ন নেব, কারণ সময় অনেকটাই পেরিয়ে গেছে। পম্পা ম্যাডাম, আপনি আপনার একটা মানে হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, বলুন ম্যাডাম। আমি পম্পা সরকার বলছি। রাজাদা আমি পম্পা। হ্যাঁ, আমার আমাকে চিনতে পারছো? কল্যাণগড়ের। ও আচ্ছা, হ্যাঁ, ভালো আছো তো? কল্যাণগড় বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমার ছেলে 8-এ পড়ে। আচ্ছা। এবার ও গল্পের বই পড়তে একদমই চায় না, এমনকি নিজের ক্লাসের বইও পড়তে ওকে জোর করেই পড়াতে হয়, কিন্তু হাতে কলমে কাজটা খুব পছন্দ করে। এই কোনো প্রজেক্ট বানানো, মাটি দিয়ে জিনিস বানানো, এইসব করে। কিন্তু পড়ার প্রতি, ধরো বই পড়ার প্রতি আগ্রহটা আমি এখন ক্লাস 8-এ, এখন কি শুরু করা মানে অভ্যেস করানো যায়? অবশ্যই। শুরুর আবার বয়স আছে নাকি? এর কোনো মানে তাড়াহুড়ো বলেও কিছু হয় না, আর দেরি হয়ে গেছে বলেও কিছু হয় না। একটু ইন্টারাক্ট করি। বই পড়া শুরু করার এবং লেখা শুরু করার কোনোটারই বোধহয় কোনো বয়স হয় না। তাহলে বোধহয় রাজশেখর বসু 47 না 48 বছর বয়সে লেখা শুরু করতেন না? একদম তাই। এরকম উদাহরণ অজস্র। কাজে ওটা সেদিকে আমি যাচ্ছি না। আমি বারবার যেটা বলতে চাইছি সেটা আরেকটু খুলে বলি। সেটা হলো যে প্রত্যেকটা বয়সের নিজস্ব মাপকাঠি আছে, সেই মাপকাঠি অনুযায়ী সাহিত্যটা শুধু নির্বাচন করে তার হাতে তুলে দিন। একটা বাচ্চাকে, ক্লাস 8-এর বাচ্চাকে কিন্তু সুকুমার রায় পড়ানো যাবে না। মানে সুকুমারের ছড়া, কারণ ততদিনে ননসেন্সের জগৎ থেকে নির্বাসিত হয়ে গিয়েছে। ননসেন্সের নিজস্ব একটা সেন্স আছে। ওই যে একটু আগে বললাম না যে রূপকথার রাজ্যে নিজস্ব কিছু আইন কানুন আছে, সেটা বুঝেই পড়ে। তারা এত বোকা নয়, এত ছোট নয়। তারা জানে যে বাস্তব পৃথিবীতে কোনো রাজার 7টা রানী হয় না, কিন্তু রূপকথার রাজ্যে আলবাত হয়। এই দুটোই সে মানে, এবং সে 10বার মতো রূপকথার রাজ্যে ঢোকে এবং বেরোয়। তা ঠিক সেরকম ক্লাস 8-এরও নিজস্ব ভাষা আছে। উদাহরণ, সবচেয়ে সহজ উদাহরণ পাগলা দাশু। স্কুল স্টোরিজ বলে একে। স্কুল স্টোরি। আমি শুকতারাতে
কয়েক মাস অন্তর একটা করে স্কুল স্টোরি লিখি এই কারণে। একদিকে আচ্ছা। যেমন অভিভাবকেরা নিজের স্কুল জীবনটাকে আবার আরেকবার বেছে নেন, মনে পড়ে যায়। আমার না সব স্কুল স্টোরিতে স্কুলের নাম একই, সেটা হচ্ছে কল্যাণনগর বিদ্যামন্দির। হুম। তো কল্যাণগড়ের লোকেরা কেউ পড়েন কিনা আমার গল্প জানি না আমি, কিন্তু পড়লে নিশ্চয়ই একটু মৃদু হেসে ঠিক চিনে ফেলবেন ওটা হচ্ছে আমারই স্কুলটা, কল্যাণগড় বিদ্যামন্দির। আচ্ছা। হ্যাঁ, মানে ওই একটা এক্সট্রা মূর্ধন্য এই দন্তন্য ওটাকে একটু আলাদা করে রেখে দিয়েছে ধোকারটাটি, কিন্তু আসলে তো লেখার সময় আমিও মনে মনে আমার স্কুলের দিনগুলোই দেখি। হুম। তো এই পাগলা দাশু হোক বা পাগলা দাশু হচ্ছে সর্বোত্তম স্কুল স্টোরি, এবং সুকুমার রায়ের পাগলা দাশু বাদ দিয়েও অসংখ্য স্কুলের গল্প রয়েছে। এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু বাংলা সাহিত্যে প্রচুর স্কুলের গল্প রয়েছে। ওকে স্কুলের স্টোরি, ওই যে বললাম স্কুল ডেজ বয়েজ, যেমন মালগুড়ি ডেজ, হুম। এগুলো পড়ালে ও কানেক্ট করতে পারবে। আমি যেটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, ওর যে বয়স সেইটা বুঝে ও কিসে দ্রুত কানেক্ট করতে পারবে তেমন সাহিত্য ওর হাতে দেওয়া হবে, ও আপনি পড়তে আরম্ভ করবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমরা পরবর্তী মানে শেষ দুটো প্রশ্নে চলে যাচ্ছি। সুমিত গোস্বামী, সুমিত দা, তুমি হ্যান্ড রেজ করেছো, প্লিজ যদি তোমার কোশ্চেনটা একটু বলো দাদাকে। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? একদম। হ্যাঁ, প্রথমে রাজাদাকে, প্রিয়মকে আর নির্মলাকে একটা বড় থ্যাঙ্কস এই ধরনের একটা ওয়েবিনার, আই ওপেনিং ওয়েবিনার করার জন্য। তো আমার কোনো কোশ্চেন নেই, তো আপনাদের যদি মানে উইথ ডিউ রেসপেক্ট আপনাদের যদি পারমিশন থাকে, আমি একটা আমার উপলব্ধি শেয়ার করতে পারি, যেটা আমার মনে হয়েছে এই প্ল্যাটফর্মে খুবই মানে রেলিভেন্ট। যেমনি প্রিয়ম বা নির্মল জানে, আমি একদমই মানে টেকনোলজিক্যাল ছেলে এবং টেকনোলজিতে কাজ করি, এবং আমার একটা বয়স পর্যন্ত, বেশ বড় বয়স পর্যন্ত আমার সাহিত্য সম্বন্ধে কোনো ধারণাও ছিল না এবং ইন্টারেস্টও ছিল না। বাট একটা টাইমের পরে গিয়ে আমি আমার ছেলের জন্য একটা বই পাবলিশ করি ফাদারহুড সম্বন্ধে, যেখানে আমার মনে হয়েছিল যে লাইফে বেঁচে থাকতে গেলে যে প্রবলেমস গুলো আমরা ফেস করি সেইগুলো তো স্কুলে 99 পেলেও ম্যাথসে সলভ করা যায় না। তো আমার কিছু পয়েন্টার্স আমি লিখে যাই, যাতে আমার ছেলে ভবিষ্যতে সেখান থেকে কিছু রেফারেন্স পায়। এই থেকে আমার একটু লেখাটা শুরু হওয়া। বাট বিলিভ মি, যে সাহিত্য এত বড়ই সায়েন্স পরে আমি উপলব্ধ করেছি, যে আমি রিয়েল লাইফ কেস স্টাডি দিচ্ছি, যে আমি যখন গল্পের বই পড়তে শুরু করলাম, বা আমার ছেলেও পাশে যখন শোনে, ধরুন একটা গল্পতে 3-4টে চরিত্র, তো এই চরিত্রগুলো যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং আমি অফিসে গিয়ে, আমি এখন একটা ম্যানেজারিয়াল রোলে আছি, আমাকে টিম লিড করতে হয়, ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয়। তো আমি এত ইজিলি চরিত্রগুলোকে ডিফাইন করতে পারি এই গল্পের বই পড়েছি বলে, যে আমি এটা আন্ডারস্টুড যে ডিফারেন্ট চরিত্র কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স হবে, এবং আমাদের এদের সাথে আমাকে ডিফারেন্ট ভাবে কানেক্ট করতে হবে। এই লাইফ স্কিলটার জন্য কিন্তু আমি প্রফেশনালি অনেক এগিয়ে যেতে পেরেছি। এবং আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দিই, যে লাইফে আমার মনে হয় যে সব থেকে বড় একটা লাইফ স্কিল হচ্ছে কমিউনিকেশন। সেটা সংসারে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, প্রফেশনাল লাইফে হতে পারে। তো যারা লেখা প্র্যাকটিস করে বা কিছু লেখে, তাদের মধ্যে কিন্তু ডিপ্রেশন সব থেকে কম। বা একটা ডিপ্রেশন রুগী যদি কিছু লেখে, তার ভেতরে ভারাসটা কিন্তু বেরিয়ে আসে। এবং যে কোনো এরিয়ায় যে ভালো লিখতে পারে, তার ক্ষেত্রেও দেখা যাবে, যদি আমরা ড্রিল ডাউন করি, মানে শ্বশুর শাশুড়ির সাথে সে কানেক্টও ভালো করতে পারে, ঘরে ঝামেলাও কম হয়, বা একটা স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া কম হয়, বা একটা বাচ্চা তার ডিফারেন্ট 4 রকম বন্ধুর সাথেও কানেক্ট করতে পারে। সুমিত, তুমি যে কথাগুলো বলছো, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের এই যে সিরিজ অফ ওয়েবিনার্স হচ্ছে, আমরা যদি তোমাকে একদিন এই বিষয়টা নিয়ে বলতে অনুরোধ করি, তুমি কি রাজি হবে? না, ডেফিনেটলি। আমিও বাচ্চাদের জন্যই কাজ করছি, তুই জানিস, এবং আমার ব্রেন সায়েন্স নিয়ে এবং সাইকোলজি নিয়ে কাজ করা। কিন্তু রাজাদা আজকে এসছে বলে রাজাদার সামনে এই প্ল্যাটফর্মে আমি আমার উপলব্ধিটা শেয়ার করলাম, হুইচ ইজ ভেরি রেলিভেন্ট। একদমই।
আমরা এটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো সুমিতদা, এবং আইডিয়াটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি নির্মল অভিজ্ঞতার সঙ্গে এটা শেয়ার করব এবং তোমাকেও রিকোয়েস্ট করব যে তোমার সঙ্গে 1-to-1 কথাও বলে নেব যে একটা দিন যদি তোমাকে এইটা নিয়ে একটা সেশন বলার জন্য অনুরোধ করা যায়। আমরা আমাদের নির্ধারিত সময়ের থেকে অনেকটাই এগিয়ে গেছি। একটা প্রশ্ন দিয়ে শেষ করবো দাদা, এটা একেবারেই আমার ব্যক্তিগত প্রশ্ন, যেহেতু আমি একজন অভিভাবক, একটি সন্তান রয়েছে আমার, এবং আমার ক্ষেত্রে বই পড়ার যে সমস্যাটা সেটা হচ্ছে আমার আর নন ফিকশন পড়তে ভালো লাগে না, আমার আর ফিকশন পড়তে আর ভালো লাগে না, শুধু নন ফিকশন পড়তে ইচ্ছে করে। এটাই এই ওয়েবিনারের শেষ প্রশ্ন, যদি এই জিনিসটা একটু গাইড করে, জিনিসটা ভালো না খারাপ, নাকি আবার ফিকশন পড়ার অভ্যাস ফিরিয়ে নেওয়া উচিত, এইটাকে যদি একটু গাইড করে, এবং এটা দিয়ে আমরা আমাদের এই ওয়েবিনারটা শেষ করব। এর সবচেয়ে এর প্রথমত এটা কোনো দোষ নয়, এটা একটা বৈশিষ্ট্য মাত্র। এবং আজকে যেরকম তোমার নন ফিকশন পড়তে ভালো লাগছে, ফিকশন আলুনি বলে মনে হচ্ছে, তার কারণগুলো আমি এখানে ব্যাখ্যা করতে পারি, তার প্রয়োজন নেই। কারণ কোনো কোনো মানুষের জীবন ফিকশনের চাইতেও আশ্চর্য হয়ে ওঠে, তো তাদের কাছে তখন অন্যের লেখা ফিকশন একটু আলুনি লাগতেই পারে। কিন্তু এটা জানি যে এটা কোনো, ওই যে বললাম, এটা কোনো দোষ নয়, বৈশিষ্ট্য মাত্র। তবে এটা নিয়ে একদম ভেবো না, এই কারণে যার পড়ার অভ্যেস আছে সে আজকে নন ফিকশন ভালোবাসছে, সে কালকে আধা নন ফিকশন, মানে যেরকম আমার লেখা দ্বারকানাথ বা রামমোহন, আমি নিজের থেকে উদাহরণ দিচ্ছি এই কারণে তাতে গালি খাওয়ার সম্ভাবনা থাকে না। আমি আমার মানে রামমোহন আমার অত্যন্ত প্রিয় চরিত্র, এবং তোমাকে অনেক 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 ধন্যবাদ যে তুমি এই চরিত্রটা নিয়ে লিখেছো। আরে না, সে ঠিক আছে। তো এগুলোর মজাটা হলো কি, এগুলো তো আধা ফিকশন আধা নন ফিকশন, কারণ বাস্তবেই রামমোহন ওইভাবে কথা বলতেন কিনা আমরা কেউ জানি না, আমি হয়তো কল্পনা করে নিচ্ছি, কাজে এটা ফিকশনও বটে। তো এইটা ধরে, এই পথটা দিয়ে তুমি অনায়াসেই একদিন আবার ফিকশনে ফিরে আসবে, ধৈর্য রাখো। কারণ আলটিমেটলি ফিকশন হলো মানব সভ্যতার উৎকৃষ্ট চিত্তবৃত্তি, যার নাম কল্পনা। অন্য কোনো প্রাণী কল্পনা করতে পারে কিনা আমরা জানি না, কিন্তু এটা জানি যে সেই কল্পনাকে স্থায়ী রূপ দেওয়ার ক্ষমতা রাখে না। কাজেই কল্পনা হলো মানব চরিত্রের উৎকৃষ্টতম চিত্তবৃত্তি, আর তা ধরা পড়ে কেবলমাত্র ফিকশনে। যারা শুনছেন, আমি 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 সবাইকে জানিয়ে রাখি যে রাজাদা, এই যে মানে রাজাদা আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার দাদার মতো, এবং অত্যন্ত প্রিয় লেখকও। অত্যন্ত প্রিয় লেখক মানে হয়ে ওঠার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে, যেহেতু আমি যেটা বলছিলাম যে আমার ফিকশন পড়তে ভালো লাগে না, মানে আমার নন ফিকশনের দিকে মনে হচ্ছে। রাজাদা এই ফিকশন আর নন ফিকশনের মিশ্রণ ঘটিয়ে একাধিক, যেমন চলা আমার নিজের একটা দাদার খুব প্রিয় বই, দ্বারকানাথ 1-2 বা রামমোহন রাধা, এরকম কতগুলো আশ্চর্য কাজ করেছে। আমি আপনাদের প্রত্যেক অভিভাবককে রিকোয়েস্ট করবো যে এগুলো একটু পড়বেন। আমরা আজকের ওয়েবিনারটা এখানেই শেষ করব। শুধু নির্মল একটা মানে নির্মল, ওভার টু ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আপনারা শুনলেন, এবং সব থেকে বড় ধন্যবাদটা আমি দেবো রাজাদাকে। আমি বলছি গত 4 বছর হতে চললো বিদ্যাস্তুর, রাজাদা এত ভালো ওয়েবিনার, এত ইন্টারেক্টিভ ওয়েবিনার, সত্যি কথা বলছি এরকম আমরা দেখিনি। তুমি অসাধারণ লেখক জানতাম, তুমি যে অসাধারণ বক্তা আমি তো এর আগে শুনিনি, তো আমি পুরোটা শুনতে পারিনি, আমি সেটা শুনবো, আমার রেকর্ড করা রয়েছে, যেটা বাকিদের যারা এখন মানে আজকে কোনো না কোনো কাজের কারণে। প্রিয়ম দা, একটু আমি রাজাদার কথা শুনতে পাচ্ছি না, একটু ওটা একটু করবে, কি করে করবো? না, আমি কিছু বলছি না, তাই কিছু শোনা যাচ্ছে না, তুই বল। 1 সেকেন্ড রাজা, 1 সেকেন্ড। ব্লুটুথ অফ করাই আছে, তাও শুনতে পাচ্ছি না রাজাদার কথা। কি চার্জ নেই? রাজা বাবু কিছু বলছেন না। 1 সেকেন্ড রাজা, 1 সেকেন্ড। আরে আমি বললে তো শুনবি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, কোনো একটা সমস্যা, টেকনিক্যাল সমস্যার কারণে। এত সুন্দর একটা ওয়েবিনার সত্যি কম পাওয়া গেছে। আমি একটু
গার্জিয়ানদের বলবো আপনারা যদি একটু চ্যাটে আপনাদের কেমন লাগলো আজকের ওয়েবিনার, অনেকেই লিখেছেন, বাকিরাও যদি একটু লেখেন তাহলে খুব ভালো হয়। আমি আগামীকালের কথা বলে যাচ্ছি। আগামীকাল ত্রিদীপ চট্টোপাধ্যায়, ইনি পত্রভারতীর কর্ণধার, ইনি কিশোর ভারতী, আনন্দ মেলার পর যে পত্রিকার কথা শোনা যায়, আমার মানে অসম্ভব ভালোবাসার মানুষ, অসম্ভব শ্রদ্ধেয় মানুষ ত্রিদীপ চট্টোপাধ্যায়, ইনি আসবেন এবং উনি গিল্ডের প্রেসিডেন্ট, মানে আমরা যে বইমেলায় যাই, বইমেলার যে সংস্থাটি, উনি তার প্রেসিডেন্ট। ত্রিদীপদার থেকেও অনেক কিছু জানার আছে, অনেক কিছু পাওয়ার আছে। আপনাদের অনুরোধ করব কালকেও আপনারা একই রকম ভাবে থাকুন, একই রকম ভাবে শুনুন। এই যে মানুষগুলো আমাদের সাথে আসছে এবং তাদের অভিজ্ঞতা, তাদের সমস্ত বক্তব্য এবং তাদের যে এক্সপার্টিস সেগুলো শেয়ার করছেন আমাদের সঙ্গে, এটা কিন্তু মানে পাওয়াটা খুব রেয়ার কেস যে আমরা পাচ্ছি এই মানুষগুলোকে। আপনারা কালকেও থাকুন। রাজাদা ধন্যবাদ, আমি রাজাদার কথা শুনতে পাচ্ছি না কোনো একটা টেকনিক্যাল কারণে। রাজাদা আমি পরে রেকর্ডিং শুনে তোমার সঙ্গে ফোনে কথা বলছি। রাজাদা কালকে ঘুরতে যাচ্ছে, রাজাদা সকাল 6টার সময় বোধহয় ফ্লাইট, তা সত্ত্বেও রাজাদা না ঘুমিয়ে এতটা সময় দিল আমাদের, এটা একটা মানে কি বলবো, থ্যাংক ইউ রাজাদা, থ্যাংক ইউ। আপনারা শুধু একটু যদি চ্যাটে আপনাদের আজকের ওয়েবিনার কেমন লাগলো একটু জানান, অথবা আপনারা একটা কাজ করুন, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে রয়েছেন, একটু সেই গ্রুপে লিখুন যে কেমন লাগলো আজকে আপনাদের ওয়েবিনার। থ্যাংক ইউ। কালকে 9টার সময় ত্রিদীপ দা আসছেন, ত্রিদীপ চট্টোপাধ্যায়। রাজাদা তুমি যদি জাস্ট আর একটা মিনিট ত্রিদীপ দার সম্পর্কে একটু বলে শেষ করো তাহলে খুব ভালো হয়। ত্রিদীপ দা সম্পর্কে বলার সবচেয়ে উপযুক্ত মানুষটি এই গ্রুপে আছেন, তিনি এই মুহূর্তেও শুনছেন, তার নাম ওঙ্কারনাথ ভট্টাচার্য। ওঙ্কার বলতে গেলে ত্রিদীপ দার বাড়িতে বড় হয়েছে অলমোস্ট আর কি। সবচেয়ে কাছ থেকে ত্রিদীপ দাকে বোধহয় ওঙ্কার দেখেছে তার বাড়ির লোকেদের বাইরে। ভেরি লাকি ম্যান, ভেরি লাকি। এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি যে একটা পর্যায়ের পর সাহিত্যিকদের লেখা আর কেউ খুঁটিয়ে পড়ে না, মানে সম্পাদক বা প্রকাশকেরা আর বিশেষ খুঁটিয়ে পড়ে না, মানে আচ্ছা রাজা পাঠাচ্ছে তো ভুল থাকবে না, ছেপে দাও। অনেকেই এটা করে। ত্রিদীপ দা এই ব্যাপারে একেবারে উজ্জ্বল ব্যতিক্রম। পত্রভারতী থেকে বেরোনো প্রত্যেকটি বইয়ের আদ্যপান্ত ত্রিদীপ চট্টোপাধ্যায় পড়েন, বাকিটা ওঙ্কার সাক্ষী দেবে, পড়েন, তারপর গালাগালি দেন, তারপর শুধরে দেন, এবং শেষ পর্যন্ত যেটা দাঁড় করান বলার অপেক্ষা রাখে না যে সেটা গোড়ায় যা ছিল তার চেয়ে শতগুণে শ্রেয় হয়ে ওঠে। আমি ব্যক্তিগতভাবে ত্রিদীপদার কাছে অসম্ভব কৃতজ্ঞ এই কারণে যে ওই যে বললাম, এত ধমক আমি কারোর কাছে খাইনি আর, কিন্তু আমি হাড়ে হাড়ে জানি এই প্রত্যেকটি ধমক আমার কাছে কতটা আশীর্বাদের মতো উপকার হয়ে এসেছে। কাজেই ওই যে বললাম, ইজ আ গ্রেট পার্সোনালিটি। তাকে হয়তো আমরা একজন সেলিব্রিটি হিসেবে বেশি চিনি, কিন্তু আমরা যারা তার মানে শাসনের মধ্যে দিয়ে গেছি প্রত্যেকে অন্তরে জানি বড় সৌভাগ্যের কথা। তার আগে একটা কথা বলি, বিদ্যাস্তুকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আমাকে, কারণ এই কথাগুলো আমি একজন শিক্ষক হিসেবে, সাহিত্যিক হিসেবে, অভিভাবক হিসেবে এবং সবচেয়ে বড় কথা একজন অত্যন্ত সাদামাটা গড়পড়তা সামাজিক মানুষ হিসেবে এই প্রথম বলার সুযোগ পেলাম। সকলকে ধন্যবাদ, বিদ্যাস্তুকে ধন্যবাদ। তোমাকে অনেক 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 ধন্যবাদ রাজাদা, যে এত সুন্দর একটা সেশন আমরা মানে সাক্ষী হলাম বিদ্যাস্তুর প্ল্যাটফর্মে। আগামীকাল বাংলা সাহিত্যের একজন মহিরুহ, রাজাদা যেটা বললেন, একজন মহিরুহ, জীবিত মহিরুহ যাকে বলা যায় বাংলা সাহিত্যে, ত্রিদীপ চট্টোপাধ্যায় আসছেন। আমরা একইভাবে এক্সপেক্ট করব যে আপনারা কালকেও থাকবেন। আমাদের সন্তানদের জন্য, আমাদের উত্তরসূরিদের জন্য যেটুকুন আমরা করতে পারছি, করার চেষ্টা করছি, সেখানে আমরা সবাই একসঙ্গে কাজ করব।
অসংখ্য ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি, ভালো থাকবেন। বাকি কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে। ধন্যবাদ রাজাদা। আমার শুভরাত্রি মনে ভাই, হয় যে তুমি বোধহয় অসংখ্য কালকে ধন্যবাদ। দিদীপদার সেশনটায় থাকবে। ওঙ্কারদার আজকেও ছিল। ওঙ্কারদার জন্য ডেট রয়েছে। ওঙ্কারদার কথাও আমরা শুনবো, কিভাবে বাংলার কমিক্স নিয়ে, কিভাবে ছোটদের কমিক্স নিয়ে উৎসাহিত করা যায়। ধন্যবাদ সবাইকে। বাকি সমস্ত কথা গ্রুপে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আরো অনেকজন সেলিব্রিটি আসছেন, অনেকজন মহিরুহ আসছেন। তাদের ডেট গুলো ফাইনালাইজ এখনো হয়নি বলে আমরা প্রচারে করিনি, জানাইনি। আমরা জানাবো। ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। এবং আমাদের একটাই বক্তব্য, আমাদের ছোটদের মগজাস্ত্র আমরাই তৈরি করব। থ্যাংক ইউ।